sin 2x cos 2x ধরে সূত্র ফলাবো। হ্যাঁ, এখানে এইরকম থাকলে আমাদের যেটা করতে হয় নর্মালি, তোমরা যেটা জানো সেটা হলো যে উপরে নিচে দুই জায়গাতেই, উপরে এবং নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়। নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়। অনুবন্ধী দিয়ে গুণ করতে হয়। দেখো কি বললাম, আমরা অঙ্ক করলে বুঝবো। অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। দেখো আমরা লিখি, একটা অঙ্ক নেই আমরা। তো আমরা একটা অঙ্ক নিচ্ছি। সাপোজ ধরো dx ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এক্স আমরা নিলাম। হ্যাঁ, 1 প্লাস সাইন এক্স নিলাম। তাহলে এটাকে কি আমরা এইভাবে করতে পারবো? কেউ একটু আমাকে বলবা, আমি যদি এটাকে, এই পুরোটাকে কি এক্স ধরে 1/x এর ফর্মুলা ফেলতে পারবো কিনা বলো তো? না। এটা কি ধরা যাবে? আমরা বলছিলাম কাকে এক্স ধরতে পারবো? যদি ইন্টিগ্রেশন করতেছো এক্স এর সাপেক্ষে, তাহলে এক্স এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট যোগ বিয়োগ গুণ ভাগ আকারে থাকে তাহলে আমরা সেটাকে এক্স ধরতে পারবো। যারা আগের ক্লাসগুলো দেখো নাই তারা অবশ্যই দেখে নেবা এটা। হ্যাঁ, এক্স এর সাথে যদি কোনো কনস্ট্যান্ট গুণ আকারে থাকতো, যদি কোনো কনস্ট্যান্ট ভাগ আকারে থাকতো, যদি কোনো কনস্ট্যান্ট যোগ আকারে, অথবা যদি কোনো কনস্ট্যান্ট বিয়োগ আকারে, অথবা একই সাথে যোগ বিয়োগ গুণ ভাগ আকারে থাকে, তাহলে আমরা এই জিনিসগুলোকে ইন্টিগ্রেশনের সময় এক্স ধরতে পারবো। এগুলো ছাড়া অন্য কিছু থাকলে এক্স ধরা যাবে না। তো এখানে তো এক্স এর সাথে সাইন ছিল, সাইন তো কোনো কনস্ট্যান্ট না, এটা একটা কি বলতো দেখি অপারেটর। সো এখানে এটাকে এক্স ধরা যাবে না। যেহেতু আমরা এটাকে এক্স ধরতে পারবো না, তাহলে কি করতে হবে? 1/x এর ফর্মুলা ফেলতে পারতেছি না, তাহলে কথা হলো এই নিচেরটাকে আউট করতে হবে। নিচেরটাকে আউট করার জন্য আমরা যেটা করব, এই নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করব। অনুবন্ধী মানে কি? এখানে 1 প্লাস সাইন ছিল, 1 মাইনাস সাইন দ্বারা উপরে নিচে গুণ করব। হ্যাঁ, তাহলে উপরে একটা 1 মাইনাস সাইন এক্স নিলাম, আর নিচেও একটা 1 মাইনাস সাইন এক্স নিলাম। নিলে আমার লাভ কি হবে একটু পরে টের পাবা। যদি নিলে তাহলে আমাদের দেখো এখানে চলে আসলো কি, উপরে 1 মাইনাস সাইন যেমন ছিল তেমনই থাক, আর এখানে মনে হয় চলে আসে 1 মাইনাস সাইন 1 প্লাস সাইন মানে 1 মাইনাস সাইন স্কোয়ার। এই 1 মাইনাস সাইন স্কোয়ারকে মনে হয় আমরা লিখতে পারি কজ স্কোয়ার। উপরে যা ছিল তাই, নিচে আমরা এটাকে লিখতে পারি কজ স্কোয়ার। দেখো এখন কিন্তু অঙ্কটা হয়ে গেল। কিভাবে হইলো আর এক লাইন করলেই বুঝবা। এখন আমরা যেটা করব, এর নিচে যেহেতু এটা আছে, তাহলে 1 এর নিচে কসকে দিতে পারবো, তাহলে 1 বাই কজ স্কোয়ার চলে আসবে, মাইনাস এই সাইনের নিচে এটাকে দিতে পারবো, সাইন বাই কজ স্কোয়ার চলে আসবে। বলো তো এখন অঙ্কটা হয়ে গেল না? হয়ে গেল। কিভাবে? 1 বাই কজ স্কোয়ার মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স, সাইন বাই কজ মানে সাইনের নিচে একটা কসকে দাও তাহলে ট্যান, আর আবার 1 বাই একটা কস মানে কস সেক। বলো ভাঙানোটা বুঝছো কিনা? ভাঙানোটা বুঝছো কিনা বলো? জি ভাইয়া। তাহলে এখন ইন্টিগ্রেশন করো। সেক স্কোয়ার এক্স কে ইন্টিগ্রেশন করলে সরাসরি ফর্মুলা আমরা জানি ট্যান এক্স মাইনাস সেক ইন্টু ট্যান কে ইন্টিগ্রেশন করলে হয় সেক এক্স প্লাস সি। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? জি ভাইয়া। আচ্ছা, তাহলে যদি এখানে 1 প্লাস আছে, এটা 1 মাইনাস দিলে পারতা কিনা বলো তো দেখি? 1 মাইনাস দিলেও কিন্তু আমরা পারতাম। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা পারবো। তাহলে একটা কজের আমরা এখন একটা দেখি। আমরা কজের একটা এক্সাম্পল নেই। আগে আমরা প্লাসেরটা নিছিলাম, তো এখন একটু মাইনাসেরটা নেই। dx ডিভাইডেড বাই সাপোজ ধরো নিলাম হচ্ছে 1 মাইনাস কজ এক্সটা নিলাম। তো এই কজেরটা দুইটা দিয়ে আমরা করতে পারি। হ্যাঁ, দুই ভাবে করতে পারি। আগে মেইন রুলটা শিখাই। মেইন রুলটা কি বললাম, যেটা যে এটার অনুবন্ধী দিয়ে গুণ করে দাও, তাহলে 1 প্লাস কজ আসবে, আর নিচে কত আসবে আমি একবারে লিখতেছি 1 মাইনাস কজ স্কোয়ার, একবার আমি সাইন স্কোয়ার লিখলাম। বুঝছো কিনা বলো? 1 প্লাস কজ দ্বারা যদি গুণ করো তাহলে নিচে আসবে কত? 1 মাইনাস কজ ইন্টু 1 প্লাস কজ মানে 1 মাইনাস কজ স্কোয়ার মানে একবারে সাইন স্কোয়ার লিখছে। এখন এই সাইন স্কোয়ারকে যদি 1 এর নিচে দাও তাহলে আসবে কোসেক স্কোয়ার, প্লাস কজ এর নিচে যদি একবার সাইনকে দাও তাহলে হবে কট ইন্টু 1 বাই সাইন মানে কোসেক। তাহলে একবার আমি লিখলাম, তাহলে কোসেক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কট এক্স, আর প্লাস এই কোসেক ইন্টু কটকে করলে হয় মাইনাস কোসেক, তাহলে এটা মাইনাস হয়ে যাবে প্লাস সি। ক্লিয়ার কিনা বলো? কিন্তু এই অঙ্কটা আরেক ভাবে করা যায়। যদি এই অঙ্কটা নিচে কস যদি থাকে, সাইন থাকলে কিন্তু ওই একটাই নিয়ম, কিন্তু কস থাকলে দেখো আরেকটা নিয়মে করা যায়। সেটা কোনটা আমি তোমাকে একটু আগে বলে দিয়ে আসছি। 1 মাইনাস কস দেখলেই ফর্মুলা ফালাবা। 1 মাইনাস কস 1 প্লাস কস থাকলেই ফর্মুলা পড়বে। হ্যাঁ,
1 মাইনাস কস থাকলেই ফর্মুলা ফেলবা। তাহলে 1 মাইনাস কস 2 এর মানে কত বলো তো দেখি, 2 সাইন স্কোয়ার, এখানে যেহেতু x ছিল তাহলে এখানে হয়ে যাবে x/2। তাহলে এখানে হাফ সামনে চলে আসবে আর এখানে চলে আসবে কোসেক স্কোয়ার x/2। তাহলে এখানে দেখো হাফ থাকলো, আর এই x/2 কে আমি x ধরতে পারি, কারণ কি x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি, x এর সাথে হাফ গুণ আকারে আছে বা 2 ভাগ আকারে আছে, কনস্ট্যান্ট ভাগ আকারে, এটাকে x ধরা যাবে। তাহলে কোসেক স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে মাইনাস কট x, কিন্তু কি করতে হবে আবার, এই x/2 কে x ধরে নিচ্ছি, এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডিফারেন্সিয়েশন করলে আসবে হাফ, তার উল্টা হচ্ছে 2 দ্বারা গুণ করতে হবে প্লাস c। তো এটাও অ্যান্সার। তো একটা অঙ্কের অ্যান্সার দুইটা হতে পারে, এটাও হতে পারে এই অঙ্কের অ্যান্সার, এটাও হতে পারে। তো তুমি কোনটা করবা, রিটেনই যেটা ইচ্ছা সেটা করবা, কোনো সমস্যা নেই। বাট এমসিকিউতে কিন্তু সমস্যা, মানে এমসিকিউতে আসলো যে এটা অপশন দিল যে এটা সমান সমান নিচের কোনটি, তুমি করলে এই নিয়মে, করার পরে দেখতেছো এইটা অপশনে নাই, অপশনে এটা নাই, তখন তো ভাববা যে ভাই অঙ্কটা মনে হয় ভুল দিছে। ভুলটা না, তা তো না, আসলে ব্যাপারটা হচ্ছে টিচাররা এইভাবে করছে। তো এইটা বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এই যে এই দুইটা রুলের মধ্যে এইটা সবাই করে আর কি, হ্যাঁ, এই নিয়মটা সবাই ফলো করে। তো তুমি কজের জন্য এই রুলটা অ্যাপ্লাই করবা, কজের জন্য 1 মাইনাস কস 1 প্লাস কস থাকলেই ফর্মুলা ইউজ করবা। আমার কথা কি বুঝাইতে পারছি? কথা কি? আচ্ছা ভাইয়া, হচ্ছে বলো। এই দুই রকম অ্যান্সার আসার কারণ কি? দুই রকম একটা অঙ্কের answer অ্যান্সার তো, একটা অঙ্কের অ্যান্সার তো দুই তিনটা হতেই পারে রে ভাই, কি সমস্যা? এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, একটা অঙ্কের অ্যান্সার দুই তিনটা হতে পারে না? প্রসেস যাই হোক, অ্যান্সার একই হওয়া উচিত না? না, কেন অ্যান্সার একই আসবে? তুমি তো ডিফারেন্সিয়েশন এরকম হাজার হাজার অঙ্কই করছো, যে অঙ্কের অ্যান্সার তিন ভাবে করলে তিন রকম হয়। স্যার স্যার ভাইয়া এটা অনির্দিষ্ট জগৎ, সেই জন্য একাধিক অ্যান্সার আসতে পারে। এটা যদি অনির্দিষ্ট নির্দিষ্ট জগৎ জগৎ, যদি তাহলে এটাও যদি এটাও নির্দিষ্ট জগৎ এটাও তাহলে একটা একটাই কথা, অ্যান্সার আসতো, তাই না? এটাও একটা কথা, হ্যাঁ। নির্দিষ্ট জগৎ যদি হইতো, মানে একটা নির্দিষ্ট ভ্যালু থেকে আরেকটা নির্দিষ্ট ভ্যালু পর্যন্ত যখন ইন্টিগ্রেশন করতা, তখন তো আলটিমেটলি মান একটাই পাবা তুমি। শেষমেশ এই লিমিটিং যা থাকবে, এই লিমিট টিমিট এখানে বসায় দিয়ে একটা নির্দিষ্ট ভ্যালু পাবা, এখানেও লিমিট টিমিট বসায় দিয়ে একটা নির্দিষ্ট ভ্যালু পাবা, তখন দেখবা এই দুইটা মান সমান। এটা নির্দিষ্ট যোগজের জন্য একই মান আসতো। বাট যদি নির্দিষ্ট, শুধু তো ইন্টিগ্রেশনই তুমি নির্দিষ্ট যোগজ দিয়ে শিখছো, বাট ইন্টিগ্রেশন ছাড়া তুমি আর পৃথিবীতে যত অঙ্ক করছো কোনোটাতেই তো ভ্যালু ছিল না। মানে কোনো ভ্যালু যদি তুমি না নিয়ে শুধু ইকুয়েশন নিয়ে ডিল করো, তাহলে একটা অঙ্কের অ্যান্সার দুই তিনটা হতেই পারে। আরেকটা ব্যাপার যেটা, এই দুইটা আলটিমেটলি একই রকম মিলানো যাবে মনে হয়, বুঝছো? এগুলাকে এইটাকে সাইন কজে আর এটাকে সাইন কজে ফালায় দেখো তো লাস্ট পর্যন্ত, এটাকে সাইন কজে ফালায় দেখো, দেখবা যে দুটো মনে হয় একই রকম আসার কথা শেষমেশ। হ্যাঁ, কিছু না কিছু করলে দুইটা মিলবেই, এখান থেকেও যা পাবো এখান থেকেও তাই পাবো, একটু ক্যালকুলেশন হয়তো বা আমাকে আগাইতে হবে সামনের দিকে, বাট আমি অত দূর যাবো না, কিন্তু বাট কিন্তু মিলতে ভাই পারে। কিন্তু ভাই এক পাশে এক্স আর এক পাশে x/2 একইভাবে মিলবে কিভাবে? অবশ্যই মিলতেই পারে রে ভাই, ওই x/2 তো আনা কোনো ব্যাপার না আমার কাছে, এটা কি কোনো ব্যাপার হইলো? বা এই x/2 থেকে কি x নিয়ে আসা ব্যাপার হইলো? এখানে সাইন কজ নেওয়ার পরে উপরে 2 নিবা নিচে 2 নিবা, তাহলে 2 সাইন স্কোয়ারে বা 2 কজ স্কোয়ারের ফর্মুলা পড়লেই তো আসতে পারে হয়তো বা, হ্যাঁ। জি আমি ভাই, জানি জি না ভাই, আসবে কিনা, কখনো করি নাই, বাট আসতে পারে, আসার কথা, মানে ক্যালকুলেশন করলে হয়তো বা তোমার কাছে যেটা মনে হচ্ছে হবে না, হতেও তো পারে, কারণ মানে হওয়ার কথা আর কি, হবে হয়তো বা বড় ক্যালকুলেশন করলে। তোমরা কেউ একটু যে ভালো পারো সে একটু কইরা দেখো তো মিলাইতে পারো কিনা কোনোভাবে এই দুইটা, হ্যাঁ। জি ভাই। আচ্ছা, তো এখন আমার মেইন কথা যেটা সেটা হচ্ছে ভাইয়া, নিচে যদি কখনো উপরে কিন্তু কিচ্ছু নাই, নিচে শুধু ওয়ান ওয়ান থাকতে হবে, 1 প্লাস সাইন অথবা 1 মাইনাস সাইন থাকলে উপরে নিচে নিচেরটার অনুবন্ধী দিয়ে গুণ করব। আর যদি ভাইয়া কস থাকে, তাহলে আমি অনুবন্ধী দিয়েও করতে পারি, আবার ফর্মুলা দিয়েও করতে পারি। আমি বলছি 1 প্লাস কস আর 1 মাইনাস কস দেখলেই কোনো কথা হবে না, ফর্মুলা ফালাই দিবা। ওকে, 1 প্লাস কস থাকলেই ফর্মুলা ফালাবা 2 কস স্কোয়ার এক্স, আর 1 মাইনাস কস থাকলেই ফর্মুলা ফালাবা 2 সাইন স্কোয়ার এক্স, মানে x/2 হয়ে যাবে এটা তখন, 2 সাইন স্কোয়ার x/2, এটা দেখলেই ফর্মুলা ফালাবা 1 প্লাস কস 1 মাইনাস কস দেখলেই। ঠিক আছে, আবার সব জায়গায় ফেলানো যাবে না, দেখতে হবে আমাকে, দেখি আমরা অঙ্ক আগাবো তখন আমি বলবো কোথায় ফেলবা কোথায় ফেলবা না, বাট এই দুইটা থাকলেই ফর্মুলা ফেলবা। তো এই দুইটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, খুব আসে পরীক্ষাতে এই দুইটা অঙ্ক, হ্যাঁ, খুব ভালো করে মনে রাখবা। 1 প্লাস সাইন বা 1 মাইনাস সাইন, 1 প্লাস কস বা 1 মাইনাস কস, নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করতে হয়। ওকে, আমরা এখন টাইপ 2 তে যাব। হ্যাঁ, টাইপ 1 কি সবাই ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? জি ভাইয়া। ওকে, এই দুইটার ইন্টিগ্রেশন আমরা করব এখন। হ্যাঁ ভাইয়া হ্যাঁ বলো। ভাইয়া ভাইয়া, ওই আগের অঙ্কে ওটাকে
মানে ভাঙাইছি ভাইয়া, cosec স্কয়ার এক্স কে ভাঙাচ্ছি 1 ডিভাইড বাই sin স্কয়ার এক্স, আর তারপরে cot x আর cosec x কে ভাঙাচ্ছি, ভাঙার পরে যোগ করছি ভাইয়া। যোগ করার পরে আসছে হচ্ছে 1 প্লাস cos x ডিভাইডেড বাই sin স্কয়ার এক্স। 1 প্লাস cos x মানে কে মানে মানে 2 বুঝছি, এই যে মানে এটা তুমি ইন্টিগ্রেশন করার আগেই ভাঙছো। না না না, ইন্টিগ্রেশন করার পরে ভাই লাস্ট লাইন আমি মিলাতে যাচ্ছি দুইটারই। আচ্ছা একটু তুমি ট্রাই মানে করে দেখো, পরে আমাকে বইলো, হ্যাঁ মিলে কিনা। ভাই, ভাই করছি ভাইয়া, করার মিল পরে লাস্টে অল্প একটু মিলতেছে না। আচ্ছা ঠিক আছে, আমি পরে দেখবো না, তুমি আমাকে পরে দেখাও। এটা মিলানো নিয়ে আচ্ছা আমার এত টেনশন নাই, তুমি পারো কিনা ট্রাই করো, মিলবে কোনো না কোনো ভাবে মিলবে। তুমি ট্রাই করো পরে, হ্যাঁ ঠান্ডা মাথায়, এখন করার দরকার নেই। এখন এখানে আসো, যে রুটের মধ্যে 1 প্লাস সাইন 2x বা সাইন x থাকলেও হবে, এখানে 2x না থাকে, যদি x থাকতো তাইলেও সমস্যা ছিল না, একই কথা। 2x এর জায়গায় x থাকলেও হবে, হ্যাঁ। আমি বলছি এখানে এই যে 2 3 4 5 নিয়ে আমার কোনো টেনশন নাই, এই 2x এর জায়গায় x ও থাকতে পারে। তখন আলটিমেটলি কিভাবে করব, আমরা একটা অঙ্ক করি। আমরা এটা নিচ্ছি রুট ওভার, এখানে মাইনাস থাকলেও একই কথা, হ্যাঁ মাইনাস থাকলেও হবে, কোনো সমস্যা নাই, প্লাস মাইনাস থাকতে পারে, 2x এর জায়গায় x ও থাকতে পারে। আমরা মনে করো যে 2x নিয়ে আমরা নিলাম, 2x নিয়ে আমরা নিলাম, এটার ইন্টিগ্রেশন আমরা করব। তো এখানেও সেম কথা, এটা কি আমরা এইভাবে করতে পারবো কিনা, কেউ একটু আমাকে বলো যে ভাইয়া 1 প্লাস সাইন 2x, এই টু দি পাওয়ার, এই রুট মানে তো হাফ, তাই না? তারপরে আমরা কি এই পুরোটাকে x ধরতে পারবো কিনা, ধরে কি x টু দি পাওয়ার n এর ফর্মুলা ফেলতে পারবো কিনা বলো তো? না। x টু দি পাওয়ার n ফেলা যাবে না, তার মানে আমরা এই কাজটা করতে পারবো না, হ্যাঁ। x টু দি পাওয়ার n ফেলতে পারবো না মানে এই কাজটা করতে পারবো না। x টু দি পাওয়ার n টা ফেলতে পারলাম না, কার জন্য? এই যে হাফটা আমার ঝামেলা করতেছে, এই হাফটা যদি না থাকতো তাইলে পারতা কিনা বলো তো দেখি। এই হাফ না থাকলে কিন্তু আমরা ইজিলি পারতাম, 1 কে করতাম আর sin 2x কে করতাম। তাহলে এই হাফটা, এই রুটটা ঝামেলা করতেছে, তাহলে রুটকে আউট করব। রুটকে যদি আউট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? রুটকে আউট করতে হলে এই যে ভিতরের যে জিনিসটা ছিল এটাকে সামথিং এর উপরে হোল স্কোয়ার আনতে হবে। স্কোয়ার যদি আনতে পারি তাহলে কি হবে, স্কোয়ার আর রুট কাটা চলে যাবে, হ্যাঁ। তো আমার টার্গেট হচ্ছে এখন এই যে 1 আর sin 2x, এই দুইটা থেকে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফালানো, এই দুইটা থেকে। এর জন্য আমরা যেটা করব বলি আগে, এগুলো অঙ্ক করলেই টের পাওয়া যাবে, হ্যাঁ যে কি করতে হবে আসলে। আমরা যেহেতু a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ার ফালাবো, তাহলে এই sin 2x আসবে হচ্ছে 2ab, হ্যাঁ। আমরা করব কি, আমরা করব হচ্ছে হয় a প্লাস বি হোল স্কোয়ার আনবো, যদি a প্লাস বি হোল স্কোয়ার আনতে চাই তাহলে কত আসবে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা আসবে। আর যদি এখানে মাইনাস দেই তাহলে এখানে মাইনাস আসবে, এই তো হিসাব আমাদের। আচ্ছা এই যেন আসছে, আসছে জয়েন দিছো। তো আমার টার্গেট কি, যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার বি স্কোয়ার 2ab, অথবা মাইনাস দিলে হচ্ছে এটা। এই যে আজকে আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমি কি করব, এই 1 প্লাস সাইন 2x কে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার আকারে আনবো। যদি আনতে চাই তাহলে আমার কি দরকার, a স্কোয়ার বি স্কোয়ার দরকার, a স্কোয়ার বি স্কোয়ার দরকার, আর দরকার হচ্ছে 2ab, ঠিক আছে। আর দরকার কি, 2ab। তাহলে এই সাইন 2x থেকে অলওয়েজ 2ab পাবো আমরা, হ্যাঁ মনে রাখবা। তাহলে এই সাইন 2x কে যদি আমরা ফর্মুলা ফেলাই, সাইন 2ab মানে কত, 2 sin x cos x লিখতে পারি, পারি কিনা বলো তো? 2 sin x cos x লিখতে পারি। তাহলে এটা হচ্ছে 2ab, আর এই 1 কে লিখবো আমরা sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার, অর্থাৎ এখানে যেটা a আসছে তার উপরে স্কোয়ার, প্লাস এখানে যেটা b আসছে তার উপরে স্কোয়ার। বুঝছো কিনা বলো এটা? যদি এটা লিখে ফেলো, তারপরের লাইন আমরা লিখতে পারি কত, sin x প্লাস cos x হোল স্কোয়ার লিখতে পারো। দেখো তোমার উদ্দেশ্য সফল হইলো কিনা, তোমার যেটা উদ্দেশ্য ছিল সেটা আলটিমেটলি শেষ হইলো কিনা। আমি রুটকে আউট করে দিছি। এখন তো ভাই অঙ্ক সোজা, এখন তো ভাই অঙ্ক সোজা। এখন পারবা কিনা বলো? জি ভাইয়া। এখন পারা যাবে না? এখন কত আসবে, সাইন কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস কস, আর কস কে ইন্টিগ্রেশন করলে হয় প্লাস সাইন প্লাস সি। আমার কথা ক্লিয়ার হইলো কিনা বলে ফেলো, এটা ক্লিয়ার? আচ্ছা জি ভাইয়া। বাট এইখানে কতগুলো অঙ্ক আছে একটু ঝামেলা করে, আমি একটা একটা করে টাইপ ধরে আগাই। তাহলে এখন বলো, এটা 1 প্লাস সাইন 2x দিছিলাম, এখন আমি চাচ্ছি যে 1 প্লাস সাইন 2x দিব না, আমি এটা দিই, রুট ওভার দিলাম হচ্ছে মনে করো 1 প্লাস সাইন x দিলাম, হ্যাঁ 1 প্লাস সাইন x দিলাম। তাহলে কত আসবে, আমরা জানি যেটা এখানে dx দিবা আর কি, হ্যাঁ এখানে dx দিবা, ইন্টিগ্রেশন চিহ্ন দিবা। তাহলে এই সাইন x এখান থেকে আসবে আমার 2ab এর ফর্মুলা, হ্যাঁ এই সাইন x থেকে যদি আমরা 2ab এর ফর্মুলাতে আসতে চাই, 2ab মানে কত, তাহলে এটা চলে আসবে কত, সাইন 2 এর ফর্মুলা ফলাইলে 2 সাইন x বাই 2 আসবে, কিন্তু cos x বাই 2 আসবে, হ্যাঁ এটা আগে ফেলবা তুমি।
ফেলার পরে দেখলা কি এটা হচ্ছে 2ab, এ মানে কত এখানে sin x বাই 2। তারপরে আমরা এই 1 এর পরিবর্তে ভাঙবো sin স্কয়ার x বাই 2 প্লাস cos স্কয়ার x বাই 2। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো? তাহলে এখন এটাকে আমরা লিখতে পারি sin x বাই 2 প্লাস cos x বাই 2 হোল স্কয়ার। ক্লিয়ার কিনা বলো? এখন বুঝছো এটা? আচ্ছা, তাহলে এখন এই রুট আর স্কয়ার কাটা চলে যাবে। তাহলে এখানে একবারে sin x বাই 2 কে ইন্টিগ্রেশন করলে কত আসবে? মাইনাস cos x বাই 2, কিন্তু এই x বাই 2 কে আবার ডিফারেন্সিয়েশন করলে আসবে হাফ, তার উল্টা হচ্ছে 2 দ্বারা গুণ হবে, 2 দ্বারা পরে গুণ করতেছি, আর cos কে করলে হয় প্লাস sin x বাই 2, এখানেও একটা 2 দ্বারা গুণ আসবে, সেই দুইটাকে আমি একবারে সামনে লিখলাম, প্লাস সি হচ্ছে এটার অ্যান্সার। ওকে, বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। আচ্ছা, আরেকটা অঙ্ক আমি একটু নিচ্ছি, সেটা হচ্ছে মাইনাসের একটা নেই, এইটা ঝামেলা হয় একটু করতে। 1 ভাইয়া মাইনাস, হ্যাঁ বলো ভাই একটা সূত্রে মানে প্রবলেম হয়ে যায় বারবার। কোনটা? এই sin x আর cos x এর হচ্ছে মানে ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন আমি বলি, তুমি এটা মনে রাখবা, অ্যান্সারে ডিফারেন্সিয়েশনের আগে ডিফারেন্সিয়েশনে অ্যান্সারে সাইনের আগে মাইনাস, ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশনে তুমি অ্যান্সার শুধু চিন্তা করবা, অ্যান্সারে আচ্ছা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে সাইনের আগে মাইনাস হয়, আর ইন্টিগ্রেশনে হয় কজের আগে মাইনাস। অ্যান্সারে এটা মনে রাখবা। মানে ব্যাপারটা হলো কি, ডিফারেন্সিয়েশন যখন তুমি করবা তখন অ্যান্সার যেটা আসবে, তোমার তো অ্যান্সার নিয়ে মেইন প্রবলেম, মানে যখন লিখতে যাও তখন ঝামেলা পড়ো। তাহলে অ্যান্সারে সবসময় ডিফারেন্সিয়েশন মনে রাখবা সাইনের আগে মাইনাস হবে, তার মানে কসকে যখন ডিফারেন্সিয়েশন করবা তখন এটা আসবে। জি ভাইয়া। আর আর ইন্টিগ্রেশনে, ইন্টিগ্রেশনে অ্যান্সারে cos এর আগে হ্যাঁ মাইনাস। ইন্টিগ্রেশনে মনে রাখবা অ্যান্সারে কজের আগে মাইনাস। তাহলে কসকে আমি কখন পাবো? যখন আমরা সাইনকে ইন্টিগ্রেট করব। আমি অ্যান্সারটা মনে রাখবা, হ্যাঁ, কারণ আমার অ্যান্সারেতে যায়, আমি যখন লিখতে যাই তখনই তো ঝামেলা পড়ে, এটা মনে রাখবা। জি জি ভাই, ভালো ডিফারেন্সিয়েশনে টেকনিক। সাইনের আগে মাইনাস আর ইন্টিগ্রেশনে কজের আগে মাইনাস, অ্যান্সারে, এটা মনে রাখবা। তো এটা আসি, এটার একটা ঝামেলা আছে, ঝামেলাটা আমি একটু বলি, আমি ভাঙাচ্ছি দেখো। তাহলে sin 2x কে আমরা ভাঙতে পারি কত? 2 sin x cos x, কোনো সমস্যা নাই। আর এই 1 কে আমি লিখতে পারি এখানে a যেহেতু sin, b যেহেতু cos, তাহলে sin স্কয়ার মাইনাস cos স্কয়ার, sin স্কয়ার প্লাস cos স্কয়ার dx। তাহলে এটাকে কিন্তু আমি দেখো দুইটা লিখতে পারি। আমি যদি এটাকে লিখি, এটা কিন্তু a মাইনাস b হোল স্কয়ার, কিন্তু a কাকে ধরবো? আমি চাইলে কিন্তু sin মাইনাস cos x হোল স্কয়ারও লিখতে পারি, এটাও লিখতে পারি, অথবা কিন্তু আমি এই লাইনকেই এটা লিখতে পারি, দেখো cos মাইনাস sin হোল স্কয়ারও লিখতে পারি, পারি কিনা বলো? একই কথা না? একই কথা না? জি ভাই, একই তো কথা। মানে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, মানে তো a মাইনাস b হোল স্কয়ার। দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাকে তো আমরা a মাইনাস b হোল স্কয়ারও লিখতে পারি, b মাইনাস a হোল স্কয়ারও লিখতে পারি, আমার তো কোনো সমস্যা নাই, স্কয়ারের মধ্যে থাকার কারণে সমস্যা হয় না। কিন্তু যখন এটার এটা কাটা যাবে তখন কিন্তু আলটিমেটলি দেখো, এটা দিয়ে যদি তুমি ধরো তাহলে আমার সাইন কে ইন্টিগ্রেশন করলে আসতেছে মাইনাস কস, আর মাইনাস কস কে ইন্টিগ্রেশন করলে হচ্ছে প্লাস সাইন প্লাস সি, এটা আসতেছে এটার অ্যান্সার। আর এটার অ্যান্সার কত আসে দেখো, cos কে ইন্টিগ্রেশন করলে হয় প্লাস সাইন, আর মাইনাস sin x কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস সাইন, তার মানে প্লাস মাইনাস cos, তাহলে প্লাস cos x হয়ে যাবে। দেখো অ্যান্সার কিন্তু দুই ধরনের, এখানে একটা অ্যান্সার, এখানে একটা অ্যান্সার। আমার কথা কি বুঝছো? দুটাই কারেক্ট, হ্যাঁ। দুইটা লিখতে হবে ভাই, দুইটাই কি লিখতে হবে? লিখতে হবে না দুইটা, তুমি যে কোনো একটা লিখলেই হবে, বাট দুইটাই কারেক্ট। তুমি যখন রিটেনই করবা তখন যে কোনো একটা করলেই হবে, বাট এমসিকিউতে যায় সমস্যা, এমসিকিউতে যায় এটা করার পরে তুমি দেখলে এটা অপশনে নাই, অপশনে এটা আছে, তখন এটাও কারেক্ট দিতে হবে। আমি এটা তোমাকে বুঝাইতে চাচ্ছি। এই ইন্টিগ্রেশন অনেকেই এইভাবে করার পরে করে আসছো, কিন্তু পরীক্ষার হলে যা দেখছো যে এইভাবে অপশনে নাই ভাই এমসিকিউতে, তখন আমি কি করব? তখন তুমি এভাবে করতে পারো, কারণ a মাইনাস বি হোল স্কয়ার যে কথা, b মাইনাস এ হোল স্কয়ার একই কথা, বাট ভাগ্যবশত এখানে স্কয়ারের রুট কাটা চলে যায়, যার কারণে a মাইনাস বি আর b মাইনাস এ দুইটা আলাদা মানে আমরা আলাদা জিনিস পাই। তো এখানে দুটাই রাইট, হ্যাঁ, এটাও রাইট, এটাও রাইট। আমার কথা কি বুঝতে পারছো? রিটেনই যে কোনো একভাবে করলেই হবে, বাট সমস্যা এমসিকিউ। আমার কথা কি জি বুঝাতে ভাই, পারছি? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা যেটা শিখলাম আপাতত সেটা হলো, যদি কখনো রুটের মধ্যে 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন থাকে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি একটু দেখো তো দেখি। যদি 1 প্লাস সাইন 2x থাকে তাহলে এটাকে লিখবো সাইন প্লাস কস x, আর যদি এখানে 1 মাইনাস থাকতো তাহলে এখানে লিখতাম সাইন মাইনাস কস অথবা কস মাইনাস সাইন। আর এখানে যদি 2x না থাকে x থাকে, তাহলে চলে আসবে সাইন x বাই 2 কস x বাই 2, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেল থাকবে এখানে তার অর্ধেক চলে আসে, ঠিক আছে। আর রুটের মধ্যে 1 প্লাস মাইনাস সাইন থাকলে এইভাবে ভাঙবো।
কিন্তু রুটের মধ্যে যদি 1 প্লাস মাইনাস কস থাকে তাহলে তো তুমি পারবাই। এটা থাকলে তো কোনো কথা নাই, এটা তো জন্য তো আমি সরাসরি ফর্মুলা ইউজ করব। 1 প্লাস কস দেখলেই তো ফর্মুলা ইউজ করব। হ্যাঁ, 1 প্লাস কস দেখলেই ফর্মুলা ইউজ করব। দেখো কিভাবে, রুটের মধ্যে যদি মনে করো যে রুট ওভার 1 প্লাস কস 2x থাকলো, কস x দিলাম আমি, হ্যাঁ শুধু কস x দিলাম, তাইলেই হবে। শুধু রুটকে তাড়াইতে হবে, তাহলে রুটকে তাড়ানোর জন্য এখানে আমাদের ওইভাবে এখান থেকে তো 2ab পাবো না আমি, তখন আমি নর্মাল ফর্মুলাটা ইউজ করব। 1 প্লাস কস 2 এর ফর্মুলা 2 cos স্কয়ার x বাই 2 হয়ে যাবে এখানে। হ্যাঁ, যেহেতু 2x ছিল তাহলে এখানে x আছে, তাহলে x বাই 2 হয়ে যাবে। দেখো তাহলে এই রুট 2 সামনে চলে আসলো, এই 2টাকে বাইরে নিলাম রুট 2, আর রুটের মধ্যে cos স্কয়ার থাকলো, আলটিমেটলি এটা আউট হয়ে যায়, রুট আউট হয়ে গেল। দেখো রুট আর স্কয়ার আউট হয়ে গেল। তাহলে রুট 2 আর cos x বাই 2 কে ইন্টিগ্রেশন করব, cos x বাই 2 কে ইন্টিগ্রেশন করলে sin x বাই 2, কিন্তু আবার x বাই 2 কে ডিফারেন্সিয়েশন করলে হাফ, তার উল্টা দ্বারা গুণ। ক্লিয়ার? cos এর জন্য কোনো সমস্যা নাই, 1 প্লাস cos 1 মাইনাস cos দেখলে তুমি লাফালাফি শুরু করবা। হ্যাঁ, এটার জন্য কোনো সমস্যা নাই আলটিমেটলি। হ্যাঁ, ওকে, এই দুইটা টাইপ কি বোঝা গেল? বুঝছো কি না এই দুইটা টাইপ? জি ভাইয়া। আচ্ছা, এখন তোমরা আমাকে একটা কথা বলবা, সেটা হচ্ছে আমি একটা অঙ্ক দিব, অঙ্কের অ্যানসারটা কে বলতে পারো কত তাড়াতাড়ি, এটা আমি একটু দেখতে চাচ্ছি। আমি জাস্ট অঙ্কের অ্যানসারটা চাই, আর কিছু না। এটা বইয়ের বিখ্যাত অঙ্ক। বলো অ্যানসারটা কত? x x প্লাস c। সুন্দর, x প্লাস c, সুন্দর, x প্লাস c হচ্ছে অঙ্কের অ্যানসার। x প্লাস c, এই যারা বোঝো নাই তারা একটু দেখো কিভাবে x প্লাস c হলো। আমার রুটের মধ্যে 1 প্লাস সাইন থাকলেই আমি আগে যা করছিলাম ওইভাবে ভেঙে আসবো। উপরে sin x প্লাস cos x ছিল, আর নিচে কি আসবে বলো তো দেখি? নিচে হচ্ছে এই, আমি একবারে লিখতেছি, এই sin 2x কে লিখবো হচ্ছে 2 sin x cos x, এটা লিখবো 2 sin x cos x লিখবো, আর এই 1 কে লিখবো কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার, এটা লিখবো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, এটা আমি লিখবো। এটা যদি তুমি লিখে ফেলো তাহলে আলটিমেটলি কি চলে আসবে নিচে বলো তো দেখি? এই রুটের মধ্যে কত চলে আসবে? sin x প্লাস cos x হোল স্কয়ার চলে আসবে, মানে আলটিমেটলি সরাসরি থাকবে sin প্লাস cos। এটা মাথার মধ্যে আনতে হবে। তাহলে এটা কাটা চলে গেলে থাকবে আলটিমেটলি 1 ইনটু dx, তো 1 কে ইন্টিগ্রেশন করলে যে ভেরিয়েবলের সাপেক্ষে করতেছো সেটাই হয় x প্লাস c। যারা অ্যানসার দিতে পারছিল না তারা কি ক্লিয়ার কিনা এখন আমাকে একটু জানাও। ক্লিয়ার ভাইয়া। ওকে, ঠিক আছে। যারা অ্যানসার দিতে পারো না আমি তাদের কাছ থেকে জানতে চাইছি। এমন তাহা তুমি বলো। আফিফা তুমি বলো, বুঝছো? জি ভাইয়া বুঝছি। ইউকি তুমি কি বুঝছো? ইউকি বুঝছো? জি ভাইয়া। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ, বুঝছো। তাহলে আমরা এখন এই পরের টাইপে চলে যাচ্ছি। পরের টাইপটা আরো গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সাইন কস কিন্তু পরীক্ষাতে অনেক আসে, ঠিক আছে? সাইন কস পরীক্ষাতে অনেক আসে। এখন আমরা এই টাইপের ইকুয়েশনে যাচ্ছি। dx ডিভাইডেড বাই a প্লাস b cos স্কয়ার x, dx ডিভাইডেড বাই a plus b sin square x, dx divided by a sin square x plus b cos square x plus c। এই তিনটার মধ্যে যদি যে কোনো টাইপের থাকে, হ্যাঁ, এখানে আমি প্লাস দিয়েছি, এখানে মাইনাস থাকতে পারে, এখানে মাইনাস থাকতে পারে, এগুলা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। বাট উপরে কিচ্ছু নাই, উপরে শুধু dx, আর নিচে কে? নিচে a প্লাস বি cos স্কয়ার, a প্লাস বি sin স্কয়ার, অথবা sin স্কয়ার cos স্কয়ার কনস্ট্যান্ট, এরকম যদি থাকে তাইলে আমরা যেটা করব উপরে sec স্কয়ার নিয়ে আসার ট্রাই করব। হ্যাঁ, উপরে sec স্কয়ার নিয়ে আসবো। উপরে sec স্কয়ার নিয়ে আসা মানে কি? sec স্কয়ার নিয়ে আসতে পারলেই আমাদের কাজ শেষ, কারণ আমরা জানি sec স্কয়ার গুণ আকারে থাকলে tan কে z ধরতে হয়। তাহলে উপরে sec স্কয়ার নিয়ে আসার জন্য উপরে এবং নিচে cos স্কয়ার x দ্বারা ভাগ করব। হ্যাঁ, লব ও হরে cos স্কয়ার x দ্বারা ভাগ করতে হয়, cos স্কয়ার x দ্বারা ভাগ করতে হয়, ভাগ করব। উপরে আর নিচে কি দ্বারা ভাগ করব? cos স্কয়ার x দ্বারা ভাগ করব। আমরা একটা এক্সাম্পল নেই, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার হব। বলো এই তিনটা টাইপের মধ্যে কোন টাইপটা আমি দেখাবো? এটা কি টাইপ 3 ম্যাথ? টাইপ 3, সরি, হ্যাঁ আমি লিখতে ভুলে গেছি, এটা টাইপ 3।
এটা টাইপ 3, হ্যাঁ, যে উপরে কিচ্ছু নাই, নিচে যদি cos স্কয়ার sin স্কয়ার থাকে তখন উপরে নিচে cos স্কয়ার x দ্বারা আমরা ভাগ করব, হ্যাঁ, cos স্কয়ার x দ্বারা ভাগ করব। তাহলে আমরা বলছি এই তিনটা থেকে একটা এক্সাম্পল আমি দিতে চাচ্ছি, তো এরা বলছে 3 নাম্বারটা দেন, হ্যাঁ 3 নাম্বারটা দেন। আমি 3 নাম্বার না দিয়ে ফার্স্ট আগে 1 নাম্বার দিয়ে আমি দুইটা করে এক্সাম্পল দিই, নাও তোমাদের বোঝার সুবিধার্থে আমি নিলাম, মনে করো 3 + 4 sin স্কয়ার, এটা আমি নিলাম। এখন এটা ইন্টিগ্রেশন আমরা করব। এটা করার জন্য আমরা কি বলছিলাম, cos স্কয়ার x দ্বারা ভাগ করে দিব, উপরেও cos স্কয়ার x দ্বারা ভাগ করব, নিচেও cos স্কয়ার x দ্বারা ভাগ করব। উপরে cos স্কয়ার x দ্বারা ভাগ করা মানে sec স্কয়ার x দ্বারা গুণ করা, একই কথা না বলো তো? আর নিচেও আমরা কি করে দিব, cos স্কয়ার x দ্বারা ভাগ করলে থাকবে 3 sec স্কয়ার x আর প্লাস 4 tan স্কয়ার x। তারপরে তুমি মনে হয় জানো যে উপরে যেহেতু sec স্কয়ার x আছে, তাহলে আমরা কি করব, শুধু tan কে z ধরে ফেলবো, শুধু tan x কে z ধরে ফেলবো। তাহলে z সমান সমান কত আসবে, tan x, তাহলে dz কত আসবে, sec স্কয়ার x dx। তাহলে উপরে কত চলে আসলো দেখো, sec স্কয়ার x dx মানে হচ্ছে dz। আমরা জানি যখন আমরা z এ কনভার্ট করি তখন আর এখানে কোনো x থাকা চলবে না, সব z এ কনভার্ট হবে। তাহলে 3, আর এই sec স্কয়ার x কে তো আমি লিখতে পারবো না, আর কারণ এগুলো সব z এ কনভার্ট করতে হবে, মানে tan এর সাপেক্ষে লিখতে হবে। তাহলে sec স্কয়ার x সমান সমান মনে হয় আমরা লিখতে পারি 1 + tan স্কয়ার, তাই না? এটাকে আমরা 1 + tan স্কয়ার লিখতে পারি কিনা বলো? এই sec স্কয়ার x মানে হচ্ছে 1 + tan স্কয়ার, লেখা যায় কিনা? অবশ্যই লেখা যায়। তো সেটা আমরা যদি এখানে লিখি, আমরা এক লাইন গ্যাপ দিচ্ছি, এগুলো ইন্টিগ্রেশন কিন্তু একটু গ্যাপ দিয়ে লিখতে হবে, নাইলে বড় টাফ। sec স্কয়ার x লিখতে পারি 1 + tan স্কয়ার, tan স্কয়ার মানে কত, z স্কয়ার প্লাস 4z স্কয়ার। দেখো অঙ্ক শেষ। তাহলে আমার উপরে চলে আসলো কত, dz, নিচে চলে আসলো কত, 3 আর 4 7, 7z স্কয়ার মানে আমরা লিখতে পারি √7z তার উপর হোল স্কয়ার প্লাস 3 মানে হচ্ছে √3 এর উপর স্কয়ার। তাহলে এটা a স্কয়ার প্লাস x স্কয়ারের ফর্মুলা। এটা ফর্মুলাটা কি আমাকে একটু কেউ বলে ফেলো, এটা কিসের ফর্মুলা? এটা কিসের ফর্মুলা পড়বে বলো? হ্যাঁ, আগের লাইনটা বুঝি নাই ভাইয়া। 1 + z স্কয়ার কিভাবে? 1 + z স্কয়ার বোঝো নাই? এই sec স্কয়ার x কে তো আমি রাখতে পারবো না, এই sec স্কয়ার x কে আউট করে দিতে হবে না, কারণ যখন dz আসবে তখন সব z এ কনভার্ট হবে, z এ কনভার্ট হবে মানে tan এ কনভার্ট হবে। তাহলে sec স্কয়ার সমান সমান আমরা 1 + tan স্কয়ার লিখতে জি পারি না? ভাইয়া, এবার বুঝতে পারছি না। আচ্ছা, তারপরে sec স্কয়ারের পরিবর্তে লিখছি 1 + tan স্কয়ার x মানে z স্কয়ার আর কি, হ্যাঁ। আচ্ছা, তারপরে আমরা লিখলাম 3 আর 4 7z স্কয়ার কে লিখলাম √7z স্কয়ার হোল স্কয়ার প্লাস এই যে 3 থাকবে, 3 কে লিখলাম √3 এর উপর স্কয়ার। আমি একটু লাইন গ্যাপ দিচ্ছি, হ্যাঁ, তোমরা অলরেডি আমার 3টা ক্লাস করে ফেলছো, এগুলো ছোটখাটো জিনিস একটু ধরা শিখতে হবে। তাহলে বলো এটা কিভাবে করা যাবে, এটা কোন ফর্মুলাতে পড়বে আমাকে কেউ একটু জানাও, এটা ফর্মুলা কি? 1/tan সুন্দর, আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব, a স্কয়ার প্লাস x স্কয়ারের ফর্মুলা 1/a tan ইনভার্স x বাই a, এটা প্লাসের ফর্মুলা ছিল, হ্যাঁ, এটাই নিচের লাইনটা একটু আরেকবার একটু বলে ভালো হয়। ওই যে কোন লাইন? √7 হাই √7 এই যে 3 দ্বারা গুণ করে দিলে কত আসবে বলো তো দেখি, 3z স্কয়ার প্লাস 4z স্কয়ার 7z স্কয়ার আসবে। তো এটাকে আমরা হোল স্কয়ার আকারে লিখলাম √7z হোল স্কয়ার। আচ্ছা নাও, এই যে নাও, এই যে নাও, এই যে নাও, এই যে এখন বুঝছো তো, এই যে এই লাইন থেকে এই লাইন এখন বুঝছো না? হ্যাঁ জি এখন ভাইয়া। বুঝছো, হ্যাঁ। তাহলে এটা আমরা লিখতে পারি 1/a tan ইনভার্স x/a √7z ডিভাইডেড বাই a হচ্ছে √3। এগুলো আমার একটু রুট টুট আসে, হ্যাঁ, কারণ আমি বইয়ের অঙ্ক দিই না, তো আমি আমার ইচ্ছা মতো ডাটা দেই, 3-4 দিছি ইচ্ছা মতো, যার কারণে এরকম রুট আসছে। বইয়ের গুলোতে এরকম রুট নাও আসতে পারে। প্লাস সি, বলো আমার অঙ্ক হয়েছে কিনা? সুন্দর। হ্যাঁ, এই জিনিসটাকে আমি জেড ধরে ফেলছিলাম বা এক্স ধরে ফেলছিলাম, এটার উপর স্কয়ার, এটাকে জেড ধরে ফেলছি, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসবে কত, √7। সো তার উল্টা দিয়ে অবশ্যই গুণ করে দিতে হবে, হ্যাঁ 1/√7 দ্বারা একটা গুণ করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। এইটা কিন্তু পরীক্ষার হলে মনে থাকে না, তোমাদের মনে থাকতেছে, সো গুড। তারপরে আমরা জেড এর মানটা আস্তে করে বসায় দেবো, হ্যাঁ, তাহলে 1/√21 চলে আসবে, তারপরে tan ইনভার্স দিব, তারপরে √7 জেড এর মান বসায় দেব tan x ডিভাইডেড বাই √3 প্লাস সি, এটাই আসবে অ্যান্সার। ক্লিয়ার কিনা এটা বলো? আচ্ছা, আমরা 1 নাম্বার এক্সাম্পল এটা দেখলাম, এখন আমরা এটা দিয়ে একটা এক্সাম্পল দেখি, হ্যাঁ একই রকম আসবে, টেনশন নাও ভাইয়া কিছু। একটু তুলে নেই ভাইয়া লাস্ট হ্যাঁ লাইনটা। হ্যাঁ, তুলে নিতে হবে না, মারো খালি, স্ক্রিনশট নাও। ওকে, আচ্ছা, এই তোমাদেরকে তো মনে হয় তোমরা সবাই জানো মোটামুটি, আমার হচ্ছে পেইড কোর্স শুরু হচ্ছে কাল থেকে, হ্যাঁ স্ট্যাটিক্স এর পেইড কোর্স। তো এই পেইড কোর্সে তোমরা জানো যে আজকে রাতের মধ্যে ভর্তি হলে হচ্ছে 1000 টাকা ফি, 1000 টাকা
হ্যাঁ, আজকে রাতের মধ্যে ভর্তি হলে 12টার মধ্যে। তো এটা হচ্ছে স্ট্যাটিক্স এর স্থিতিবিদ্যা। হ্যাঁ, এটা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তোমরা সবাই করতে পারবা। 12টার পরে হলে হবে না? 12টার পরে হলে হবে না, কালকে পর্যন্ত আমি টাইম দিব তোমাদের জন্য, যারা অন্তত পেজে গ্রুপ আছো। কালকে ক্লাসের আগ পর্যন্ত ভর্তি হলে 1000 টাকায় ভর্তি হতে পারবা। হ্যাঁ, আগামীকাল ভাইয়া পর্যন্ত আমি দিলাম না। ভর্তি হয়েছি আর আপনাকে মেসেজও দিয়েছি। ওকে, ঠিক আপনি আছে, আমি গ্রুপে অ্যাড দিয়ে দিব, গ্রুপে অ্যাড দিয়ে দিব। তো যেটা বলতেছিলাম, স্ট্যাটিক্স ক্লাস 1000 টাকা। হ্যাঁ, কালকে পর্যন্ত টাইম তোমাদের জন্য, যাও, যেহেতু তোমরা কালকে দিতে চাচ্ছ, কালকে পর্যন্ত 1000, কালকে পরে নিলে হচ্ছে 1200 হবে। তো এটা পেইড কোর্স স্ট্যাটিক্স এর, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই করতে পারবা। তো এটার জন্য কিভাবে কি করতে হবে এটা আমি লিখে দিয়েছি। হ্যাঁ, কিভাবে কি করতে হবে লিখে দিয়েছি। যদি কারো ফিনান্সিয়াল কোনো প্রবলেম থাকে আমার সাথে কন্ট্যাক্ট করো। হ্যাঁ, যদি কোনো সমস্যা থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবা। আর এই কোর্স করলে সুবিধা হচ্ছে, যেমন আজকে এই যে বলতেছো যে ভাইয়া একটু দাঁড়ান, আমি একটু মারি কি করি লিখে নেই, এই লেখার প্রবলেমটা থাকবে না। লিখলে লিখবা, না লিখলে না লিখবা, সমস্যা নাই। লিখলে ভালো, না লিখলে আমি পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিব, পেইড কোর্সে আমি পিডিএফ সহ দিয়ে দিব। পিডিএফ থাকবে, ক্লাস নোট থাকবে, ভিডিও থাকবে, সব থাকবে, সবই পেয়ে যাবা, যখন ইচ্ছা তখন দেখতে পারবা। আর এখানে তো আমি হচ্ছে তোমাকে টপিক ধরে ধরে পড়াচ্ছি, কিন্তু তখন হচ্ছে বই ধরে ধরে করাবো, একটা অঙ্ক বই ধরে 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 শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আমরা শুরু করে দিই। হ্যাঁ, কোথায় ছিলাম? এখানে আমি এখন এই টাইপের একটা অঙ্ক করবো। হ্যাঁ, এই টাইপের একটা অঙ্ক করবো। দেখো, বলো কে একটা অঙ্ক বলো দেখি, বলো নিচে কি কি নিতে চাচ্ছ, বলো ওই টাইপের একটা নাম্বার বলো তো কেউ। কেউ কিছু বলে না। 5 সাইন স্কোয়ার, তারপর বলো 3 কি দিব, কজ স্কোয়ার, তারপর বলো 7। দেখো, এটা আমরা সলভ করি। তো যেটা জানি সেটাই করব। আমরা কি করব, কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করে দিব, মানে উপরে একটা সেক স্কোয়ার চলে আসবে, তাহলে কজ স্কোয়ার দিয়ে ভাগ করা যে কথা, সেক স্কোয়ার দ্বারা গুণ করা একই কথা। তারপরে 5 এখানে যদি কজ দ্বারা ভাগ করে দাও তাহলে হবে 10। তারপরে 3 কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করে দিলে 1 চলে আসবে এখানে। আর 7 এখানে কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করে দেওয়া মানে এটা সেক স্কোয়ার চলে আসবে। তারপর উপরে যেহেতু সেক স্কোয়ার পেয়ে গেছি, তাহলে আমরা শুধু 10 কে জেড ধরে ফেলবো। তাহলে এখানে ডিজেড চলে আসবে কত, সেক স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে আমাদের কাজ শেষ হয়ে গেল। দেখো, উপরে সেক স্কোয়ার এক্স ডিএক্স এর মান থাকলো ডিজেড, আর নিচে কত থাকলো দেখো, 5 10 স্কোয়ার মানে হচ্ছে জেড স্কোয়ার প্লাস 3 প্লাস 7। এখানে তো আর সেক স্কোয়ার লিখতে পারবো না, 10 এ কনভার্ট করবো, অর্থাৎ 1 প্লাস 10 স্কোয়ার মানে 1 প্লাস জেড স্কোয়ার। তাহলে লাস্ট পর্যন্ত কত চলে আসলো, এখানে স্কোয়ার জেড স্কোয়ার কটা আসবে, এখানে আসবে 5টা, আর এখানে হচ্ছে 7টা, 5 সাথে 12টা, আর এখানে কত আসবে 3 আর সাথে 10। তাহলে অঙ্ক শেষ। তাহলে এখানে আমি লিখতে পারি √12z তারপর হোল স্কোয়ার প্লাস √10 তারপর হোল স্কোয়ার, একই অঙ্ক। এখানে মাইনাস টেনে দিলেও সমস্যা ছিল না। হ্যাঁ, মাইনাস টেনে দিলে এখানে হয়তো বা অন্য কোনো ফর্মুলা আসতো। তাহলে 1/a tan ইনভার্স x/a। ভাইয়া একটু আটকে গেছো ভাইয়া, একটু আরেকবার বলবেন? এই যে নরমাল, তো তুমি একটু দেখো বুঝতে পারো কিনা, কোথায় সমস্যা হলে আমাকে বলো, প্রথম থেকে ভাই দেখো। সেকেন্ড সেকেন্ড লাইন থেকে বলছি। এই লাইন থেকে লাইন কজ স্কোয়ার এক্স দ্বারা হ্যাঁ ভাগ করেছি, যেটা নিয়ম সেটাই করেছি, কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করেছি। ওকে, কজ স্কোয়ার এক্স দ্বারা যদি আমি ভাগ করি তাহলে কত আসবে দেখো, এখানে কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করলে আসবে 1/cos স্কোয়ার মানে সেক স্কোয়ার, এখানে ভাগ করলে tan স্কোয়ার, এখানে করলে 1, আর এখানে করলে সেক স্কোয়ার। তারপরে উপরে যেহেতু সেক স্কোয়ার আছে, তারপরে আমরা tan কে জেড ধরে নিয়েছি। তারপরে দেখো অঙ্ক শেষ। তারপরে জেড এর মান বসাই দেবা, হোয়াট জেড ইকুয়াল টু tan x। জেড এর মান পরে এখানে tan x টা বসাই দিবা। আমাকে বলো ক্লিয়ার কিনা অঙ্কটা, অঙ্কটা ক্লিয়ার কিনা বলো। ভাইয়া এখানে কি এক্স মানে এই যে √12 দিয়ে 1/√12 এটা করবো না? 1/√12, ও হ্যাঁ, দেখছো আমি ভুল করে ফেলছি, আরেকটা 1/√12 আসবে, দেখছো আমি ভুল করি, দেখছো, গুড। এই যে এরপরটাকে এক্স ধরে নিছি, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে √12 চলে আসবে, তার উল্টা দিয়ে গুণ করে দিতে হবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, এটা নিতে হবে। হ্যাঁ, √12 আসবে। ওকে, জেড এর মান কিন্তু পরে বসাইতে হবে। এই অঙ্কটা ক্লিয়ার কিনা বলো, তাহলে আমরা পরের টাইপে যাব। আচ্ছা, এখানে টাইপটা কি ছিল একটু ভালো করে দেখো। এখানে টাইপটা ছিল কিন্তু a প্লাস বি কজ স্কোয়ার, এখানে কিন্তু স্কোয়ার ছিল নিচে। হ্যাঁ, কজ স্কোয়ার বা সাইন স্কোয়ার স্কোয়ার ছিল। এখন যদি আমি তোমাকে এইরকম একটা অঙ্কই দেই, দেখি তোমরা আমাকে বলতে পারো কিনা, সেটা হলো এরকম। আমি তোমাকে এইরকম একটা অঙ্ক দিলাম যে ভাইয়া এখানে 3 + 4 কজ স্কোয়ার দিলাম, কিন্তু আমি একটা কাজ করে দিলাম, উপরে সাইন এক্স দিয়ে দিলাম, তখন কি করতাম আমাকে একটু কেউ বলো তো।
একটু আমাকে বলো তখন কি করতাম, এখানে কি cos স্কয়ার x দ্বারা ভাগ করব? ভাই সাইন নিচেরটাকে এক্স ধরবো। কাকে z ধরবো? কাকে z ধরবো এই অঙ্কে? cos 3 + স্কয়ার 4 3 + 4 cos স্কয়ার। cos স্কয়ার x এই পুরোটাকে z ধরবো। দেখো আমি z যদি পুরোটাকে ধরি আমার কি হয় দেখো, তোমরা অনেকেই বলছো যে ভাইয়া 3 + 4 cos, আচ্ছা এটা আমি পরের পেজে নেই তাইলে, হ্যাঁ পরের পেজে নেই, নাইলে তোমাদের বুঝতে সমস্যা হবে। সরি কি করতেছি এটা, আচ্ছা আমি পরের পেজে নেই। কি ছিল এখানে, তোমরা আমাকে যেটা বললা যে ভাইয়া উপরে ছিল সাইন, নিচে ছিল হচ্ছে 3 + 4 cos স্কয়ার। তোমরা আমাকে কি বলছো যে ভাইয়া এই পুরোটাকে আপনি z ধরেন, তো ধরলাম 3 + 4 cos স্কয়ার। z ধরে কি লাভ হইলো আমার, বলো তো দেখি। এখানে ডিফারেন্সিয়েশন করো, দেখো কত আসবে। 3 কে করলে 0, 4 কে করলে কত হয় 4 থাকবে, আর cos স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 2 cos x, আবার cos কে করলে চলে আসবে -sin x। বলো কি লাভ হইলো তোমার? তোমার তো দরকার ছিল sin x dx, এটা দরকার ছিল না? বলো, বুঝতে পারছো? জি ভাই। তাহলে কাকে z ধরবা বলো? শুধু cos x কে। এই যে তাহলে এটা আমি যে এই যে প্রথম দিন থেকে একটা চিল্লায় চিল্লায় একটা কথা বলে আসতেছি যে dx এর সাথে সাইন বা cos এর মধ্যে 1 পাওয়ার বিশিষ্ট যেটা গুণ আকারে থাকবে তার উল্টাটাকে z ধরবা। যদি dx এর সাথে 1 পাওয়ার বিশিষ্ট সাইন থাকে তাহলে শুধু cos x কে z ধরবা, মানে 1 পাওয়ার বিশিষ্টটাকে z ধরতে হয়। dx এর সাথে যদি 1 পাওয়ার বিশিষ্ট সাইন থাকে তাহলে z ধরবো cos কে, মানে যা থাকবে সেটাকে z ধরবো না, অন্যটাকে z ধরবো, কিন্তু 1 পাওয়ার বিশিষ্টটাকে z ধরবো। dx এর সাথে এখানে সাইন আছে তাহলে z ধরবো cos কে, বুঝো নাই? তাহলে dz চলে আসবে -sin x dx, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে, হবে না কিনা বলো? তাহলে কিন্তু আমার অঙ্কটা হয়ে যাচ্ছে, উপরে চলে আসবে -dz, নিচে চলে আসবে হচ্ছে 3 + 4z স্কয়ার। তারপর এখানে আমরা ফর্মুলা ফালাই দিয়ে করতে পারবো। হ্যাঁ এটাই তো বলছিলাম। ও তুমি এটা বলছিলা, কিন্তু ওই যে আরেকজন যে বললো যে 3 + 4 cos স্কয়ার x কে z ধরেন, এটা বললাম, যে বলছো সে তো থ্যাঙ্কস। তাহলে একটু ভালো করে দেখো, এখানে dx ছিল আর উপরে একটা সাইন ছিল যার কারণে আমরা এটা করলাম, কিন্তু যদি এরকম হইতো যে ভাই আমার নিচে 3 + 4 cos স্কয়ারই আছে কিন্তু উপরে কিচ্ছু নাই, তখন কি করব? তখন কি করব বলো? লব ও হরকে cos স্কয়ার দ্বারা ভাগ করব। একটু আগে যেটা আমরা করলাম সেটা কিন্তু এই ফরম্যাটের, হ্যাঁ টাইপ কত ছিল, এটা টাইপ 3 ছিল মনে হয়, হ্যাঁ এটা আমরা কিভাবে করব, টাইপ 3 সাহায্যে করব। টাইপ 3 মিন্স উপরে ও নিচে cos স্কয়ার x দ্বারা ভাগ, উপরে ও নিচে cos স্কয়ার x দ্বারা ভাগ। তাহলে দেখো অঙ্কের চেঞ্জ গুলো কি বুঝতে পারছো? অঙ্কের চেঞ্জ গুলো ধরা শিখতে হবে। উপরে কেউ সাইন থাকলে তো, সাইন cos থাকলে তো কোনো কথাই নাই, 1 পাওয়ার বিশিষ্ট যেটা থাকবে তার উল্টাটাকে z ধরবো, সাইন থাকলে cos কে ধরবো, cos থাকলে সাইন কে ধরবো। আর যদি উপরে কেউ না থাকে, নিচে 3 + 4 cos স্কয়ার, তখন কিন্তু এই ফরম্যাটে তোমাকে ফেলতে হবে, cos স্কয়ার x দ্বারা ভাগ করতে হবে। আমার কথা কি ক্লিয়ার? জি ভাইয়া। পরের টাইপে চলে যাচ্ছি, টাইপ 5, টাইপ 4 মনে হয় তাই না, টাইপ 4। ভাই আগের আগের পেজে একটু মানে স্ক্রিনশট দিব। এই তুমি কে, এত স্লো কেন? হ্যাঁ তুমি কে বলো তো, তোমার নাম কি? এর নাম বলবে না এখন। আচ্ছা, টাইপ 4টা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশন টেস্ট, হ্যাঁ এইচএসসি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যদি চাই কোশ্চেন কঠিন করবে বা অঙ্ক বড় দেবে তাহলে টাইপ 4টা ইম্পর্টেন্ট, আর বুয়েট পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। বুয়েট পরীক্ষাতে এখান থেকে একটা অঙ্ক আসেই। ওকে, অঙ্ক টাইপটা ধরা শিখতে হবে, ভালো করে দেখবা, এখান থেকে আমরা 3টা অঙ্ক করা শিখবো, 3টা টাইপের অঙ্ক করা শিখবো, যেটা 3টা ইম্পর্টেন্ট। তো আগে ছিল আমার কি, আগে ছিল হচ্ছে a + b cos স্কয়ার, এখন আর cos স্কয়ার থাকবে না, শুধু cos x থাকবে, অথবা শুধু sin x থাকবে, অথবা a sin + b cos x থাকবে, a sin x + b cos x + c থাকবে। এই 3টা টাইপের অঙ্ক যদি কখনো থাকে, আগে কি করছিল ভাইয়া, এর আগের টাইপে ছিল যে ভাইয়া আগের টাইপে সরাসরি cos স্কয়ার ছিল এখানে, বা স্কয়ার sin স্কয়ার ছিল, আমি cos স্কয়ার x দ্বারা ভাগ করে উপরে সরাসরি tan স্কয়ার sec স্কয়ার আনছি, উপরে সরাসরি sec স্কয়ার আনছি, আর নিচে হয় tan স্কয়ার হইছে নাইলে sec স্কয়ার হইছে। কিন্তু এখানে তো ভাই cos স্কয়ার x দ্বারা ভাগ করে দিয়ে আমি নিচে, উপরে sec স্কয়ার আসবে ঠিক আছে, কিন্তু ভাই নিচে তো tan স্কয়ার বা sec স্কয়ার আনতে পারবো না। আনতে কি পারবো? cos স্কয়ার x দ্বারা ভাগ করলে কি নিচে sec স্কয়ার বা tan স্কয়ার আসবে? না। তখন আমরা যেটা করব, আমরা মনে হয় sin 2 এর ফর্মুলা cos 2 এর ফর্মুলা জানি tan দিয়ে একটা, মনে আছে?
দেখো আমি লিখি তাহলে বুঝবা। sin 2 এর ফর্মুলা ছিল না 2 tan a ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার, মনে পড়ে? সেই ফর্মুলাটা এখানে ইউজ করতে হবে। তাহলে sin x এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে 2 tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2। এটা কেন লিখবো একটু পরেই টের পাবা। আর cos x কে লিখবো আমরা হচ্ছে এই sin এর নিচে প্লাস থাকে, এই cos এর নিচেও প্লাসটা থাকে 1 প্লাস tan স্কয়ার, আর উপরে চলে যায় হচ্ছে মাইনাসটা 1 মাইনাস। ত্রিকোণমিতি ক্লাসগুলো আমি শুরু করব তোমাদের হয়তো বা এটার পরে। ত্রিকোণমিতি ক্লাসগুলো করে নিও ফার্স্ট ইয়ারে যারা আছো তোমরা। ত্রিকোণমিতির সূত্র মনে থাকে না তোমাদের? কিভাবে মনে থাকে না আমি দেখবো নি, হ্যাঁ কেমনে মনে না থাকে, মনে না থেকে যাবে কই। তো sin x এর ফর্মুলা এটা ফালাবো, cos x এর ফর্মুলা এটা ফালাবো, এটা বসাইতে হবে। হ্যাঁ ওই টাইপের অঙ্ক থাকলে এটা বসাইতে হবে। কেন আমি একটু বলি তোমাকে, লাভটা কি। তো চিন্তা করো যখন আমরা মনে করো cos x আছে, হ্যাঁ cos x, এই cos এর জায়গায় যখন তুমি এটা বসাবা যে কত 1 মাইনাস tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার, এই 1 প্লাস tan স্কয়ার মানে কত sec স্কয়ার না বলো তো? ভাইয়া উপরে tan স্কয়ার x বাই 2 হবে। ও আচ্ছা, এই যে এখানে স্কয়ার হবে, সরি হ্যাঁ এখানে স্কয়ার, এগুলো একটু দেখে নিও তোমরা। তো যেটা বলতেছিলাম যে cos এর মানটা মনে করো তুমি এখানে এটা বসাচ্ছ, বসাইলে কি হবে নিচে কি আছে, নিচে থাকবে 1 প্লাস tan স্কয়ার, সেটা কিন্তু আলটিমেটলি উপরে চলে যাবে। এই 1 প্লাস tan স্কয়ারের মান কিন্তু sec স্কয়ার। দেখো আমি একটা অঙ্ক করি তাহলে ক্লিয়ার হবা। আমরা মনে করো এই যে a প্লাস বি cos বা a প্লাস বি sin এরকম একটা অঙ্ক নিচ্ছি। সাপোজ ধরো আমি নিলাম যে 2 মাইনাস নিলাম এটা 5 মনে করো নিলাম sin x, এটার অ্যান্সার আমরা করতে চাচ্ছি। তো এটার অ্যান্সার কিভাবে করবা? এটার অ্যান্সার করতে গেলে আমাদের যেটা করতে হবে 2 ছিল দিলাম মাইনাস 5, এই sin x এর পরিবর্তে আমাদের এটা লিখতে হবে 2 tan x বাই 2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x বাই 2। তারপর এখানে একটা লসাগু করতে হবে, হ্যাঁ এই নিচে একটা লসাগু করতে হবে। তাহলে এখানে যদি লসাগু করো তাহলে কত চলে আসবে দেখো। আমি একবারে লসাগু করলে কি বুঝবা না, আমি দুইবারই করি, আর পরের বার থেকে একবারে করব। 1 প্লাস tan স্কয়ার x বাই 2 দিলাম, তাহলে 1 প্লাস tan স্কয়ার x বাই 2 যদি দাও তাহলে এটা দিয়ে কি হবে, এটার সাথে গুণ হবে, তাহলে 2 প্লাস 2 tan স্কয়ার x বাই 2 মাইনাস 5 দুগুণ 10 tan x বাই 2। এটা হচ্ছে আমাদের মেইন লাইন। হ্যাঁ মেইন লাইন একটু বড় করে দিবা, পরে আবার দেখা যাবে মেইন লাইনে চিনতে পারছো না। তাহলে এই 1 প্লাস tan স্কয়ার কিন্তু এখন উপরে চলে যাবে, এটার পরিবর্তে একবার আমি লিখলাম sec স্কয়ার x বাই 2। নিচে কত চলে আসলো, নিচে আমি একটু সাজাই লিখি এটাকে 2 tan স্কয়ার x বাই 2 মাইনাস 10 tan x বাই 2, তারপরে কত আসতেছে প্লাস 2 dx। বলো এই অঙ্কটা বুঝছো কিনা এই পর্যন্ত? এ পর্যন্ত সমস্যা আছে নাকি কারো বলো? না ভাইয়া। ওকে, তারপরে আমরা যেটা জানি dx এর সাথে sec স্কয়ার আছে, তাহলে z কাকে ধরবো, tan কে ধরবো। তাহলে tan এখানে যেহেতু x বাই 2 ছিল, tan x বাই 2 কে কিন্তু z ধরতে হবে। তাহলে dz চলে আসবে কত, tan কে ডিফারেন্সিয়েশন করলে হয় sec স্কয়ার x বাই 2, কিন্তু x বাই 2 কে ডিফারেন্সিয়েশন করলে এটা ডিফারেন্সিয়েশন যেহেতু তাহলে এখানে হাফ চলে আসবে। হ্যাঁ তাহলে এখন মান বসাও, দেখো উপরে এই sec স্কয়ার x বাই 2 dx এর মান চলে আসবে 2 dz, আর নিচে চলে আসবে কত 2z স্কয়ার মাইনাস 10z প্লাস 2। বলো এটা ইন্টিগ্রেশন এখন পারবা কিনা? এটা ইন্টিগ্রেশন আমি শিখাই দিয়ে আসছি, অ্যালজেব্রিক ফাংশন, বীজগাণিতিক ফাংশন যখন শিখাইছি তখন এটা আমরা শিখাইছি কিন্তু। হ্যাঁ তো এটা করানোর সময় আমি বলছিলাম যে এই জেড স্কয়ারের শক 1 বানাইতে হয়, বানাইলে ভালো, না বানাইলেও সমস্যা নাই, না বানাইলে হয়তো বা তোমার কষ্ট হবে একটু, কিন্তু এখানে সবসময় 1 বানাবা। এটাকে তো আমার a মাইনাস বি হোল স্কয়ার বা a প্লাস বি হোল স্কয়ারে কনভার্ট করব, যার জন্য আমি বলছিলাম কি এই জেড স্কয়ারের শকটা 1 বানাবা। তাহলে 2টাকে কমন নিবা, তাহলে নিচ থেকে যদি একটা 2 কমন নাও, উপরে তো 2 একটা ছিলই, তাহলে মনে হয় চলে আসবে কত জেড স্কয়ার মাইনাস 5z প্লাস 1 চলে আসবে। দেখো এখন ইজিলি অঙ্কটা করে ফেলবা। দেখো কিভাবে করবা, উপরে থাকলো dz আর নিচে এই যে জেড স্কয়ার মাইনাস 5z কে মাইনাস বি হোল স্কয়ারে ফালাবা, তাহলে a স্কয়ার মাইনাস 2, a হচ্ছে z, b এমন একটা নিতে হবে যেন 5z মেলে, তাহলে 5/2 নিতে হবে, প্লাস এই 5/2 তারপর হোল স্কয়ার। এটা আমরা সূত্র কমপ্লিট করলাম, কিন্তু করার পরে দেখতেছি কি এটা আমাদের এক্সট্রা নেওয়া হয়েছে, সো এটা আমরা মাইনাস করব 25/4, আর এখানে একটা এক্সট্রা প্লাস 1 ছিল, প্লাস 1 দিয়ে দিলাম, জায়গায় তো হলো না। দেখতে পাও সবাই প্লাস 1 দিছি লাস্টে, এটা কি বোঝা যায়? এটা কি বুঝছো কিনা? বোঝা যায়। আচ্ছা এটা তো ক্লিয়ার সবাই না, এই লাইন থেকে এই লাইন? ওকে, যদি হয়ে থাকো তাহলে এখানে চলে আসো dz ডিভাইডেড বাই, এটাকে কত লেখা যায় দেখো, এখান থেকে এই পর্যন্ত এটাকে লেখা যায় z মাইনাস 5/2 হোল স্কয়ার
আর এটা ক্যালকুলেশন করো 1 মাইনাস 25/4 যেটা আসবে সেটাই 1 মাইনাস 25/4, তাহলে লসাগু হবে 4, 4 মাইনাস 25 মানে মাইনাস 21। -21 হ্যাঁ মাইনাস 21/4। তাহলে এখন তো আমরা এটা পারবো, তাহলে মাইনাস 21/4 কে লিখলাম আমরা √21 ডিভাইডেড বাই 2 তারপর হোল স্কয়ার। তারপর এটা পারা যাবে না, এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ারের ফর্মুলা, পারবো কিনা এটা করতে? এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ারের ফর্মুলা কি বলো তো দেখি, এটা বেশি ঘিজিবিজি হয়ে গেল এখানে। দেখি এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ারের ফর্মুলা কি? 1 বাই টুয়াইস x by a divided by x plus a। সুন্দর সুন্দর সুন্দর। লন এক্স যেহেতু সামনে আছে তাহলে এক্স উপরে যাবে, জেড মাইনাস 5/2 এক্স মাইনাস এ হবে ডিভাইডেড বাই এক্স প্লাস এ হবে, এটাই হবে আর কি। হ্যাঁ যাই হোক √21/2 প্লাস সি। হ্যাঁ তারপর বলে দিবা যেখানে জেড এর মান হচ্ছে এত, আর জেড ইকুয়াল টু কত ছিল? জেড ইকুয়াল টু ছিল tan x/2। ক্লিয়ার কিনা অঙ্কটা বলো? ফরম্যাটে আনতে পারলে ওকে ডান, ফরম্যাটে আনতে পারলে আর কোনো সমস্যা নাই। নিচে যদি এরকম কস থাকে, শুধু কজ স্কয়ার না, সাইন স্কয়ার না, শুধু কস বা সাইন থাকে, তাইলে আমাদের এই sin 2x এর এই ফর্মুলাটা ফেলতে হবে। মনে থাকবে? মনে থাকবে কিনা বলো? কিন্তু ভাই এগুলো এত মনে রাখবো কিভাবে? এগুলো তো মনেই থাকবে না, প্র্যাকটিস করতে হবে তাইলেই মনে থাকবে। আমরা আরেকটা এক্সাম্পল করি, এটা দিয়ে আমি একটা এক্সাম্পল দেখাই। এখন একটা অঙ্ক কেউ আমাকে বলো, বলো একটা অঙ্ক বলো, বলো। কেউ কিছুই বলে না। 3 sin x 4 cos x minus 7 দিলাম। হ্যাঁ দেখো এটা করে দেখি, তাইলে আমাদের মোটামুটি ক্লিয়ার হবে। হ্যাঁ 3 sin কে লেখা যায় কত? 2 tan x/2 ডিভাইডেড বাই এই টা 4 cos কে লেখা যায় 1 minus tan স্কয়ার ডিভাইডেড বাই 1 plus tan স্কয়ার -7। এগুলো একটু গ্যাপ দিচ্ছি আমি, দেখো লাইন গ্যাপ দিলে বোঝো কিনা। লসাগু করলে 1 plus tan স্কয়ার মানে sec স্কয়ার x/2 একবার লিখলাম, উপরে চলে যাবে। আর নিচে কত থাকে দেখো, আমি লিখতেছি একটা একটা করে। স্কয়ার কয়টা হবে দেখো, আমি লিখতেছি একটা একটা করে লিখি। 3 2 6 tan x/2, বেশি গ্যাপ না দিই পরে বুঝবা না আবার, প্লাস 4 minus 4 tan স্কয়ার, পরে কি হবে? এই -7 এর সাথে এটা গুণ হবে, তাহলে -7 -7 tan স্কয়ার। এই বুঝছো? এটা আমি লাইন গ্যাপ দিছি এক লাইন, বুঝছো কিনা বলো? উপরে এক লাইন আমি গ্যাপ দিছি, বুঝছো কিনা? এই লাইনটা বুঝছো? এই লাইন থেকে এই লাইনটা কি বুঝছো? আমাকে একটু কেউ জানাও, এই লাইন থেকে এই লাইন বুঝছো কিনা? জি ভাইয়া বুঝেছি। জি ভাইয়া। আচ্ছা এখন আমরা উপরে sec স্কয়ার x/2 আছে, জেড ধরবো কাকে? tan x/2 কে, তাহলে কাজ শেষ। তাহলে dz চলে আসবে কত? sec স্কয়ার x/2 dx, আর এখানে একটা 2 থাকবে, সরি হাফ থাকবে, হাফ থাকবে। তাহলে sec স্কয়ার x/2 dx এর মান হচ্ছে 2 dz, উপরে যাবে। আর নিচে কত থাকবে দেখো, আমি একবারে লিখি। এখানে -7 ছিল আর এখানে -4 ছিল, মানে -11 জেড স্কয়ার আসবে। তারপরে শুধু tan আছে এখানে, অর্থাৎ +6 জেড আসবে। আর 4 আর সাথে বিয়োগ করলে -3। তাহলে এখান থেকে তুমি কি কমন নেবা বলো? এটা একটু জটিল হবে, বোঝাই যাচ্ছে, ক্যালকুলেশনটা একটু করে নিতে হবে তোমাকে। এই 2 আর এই -11 এখান থেকে কমন নেবা। হ্যাঁ -2/11 সামনে চলে যাবে। আর এখানে থাকবে কত? তাহলে dz ডিভাইডেড বাই, যদি -11 কমন নাও তাহলে এখানে জেড স্কয়ার থাকবে, -6/11 জেড থাকবে, আর +3/11 থাকবে। এটা করতে পারবা কিনা বলো? এটা কি পারবা না করতে শেষমেশ? প্রসেস ফলো করে আগাইতে পারবা কিনা এটা? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া পারবো। এটা এরকম আজে বাজে আসার কারণ হচ্ছে যে 3 4 7 এটা আমার ইচ্ছা মতো নিছি, এই জন্য এরকম আজে বাজে আসছে। বাট পরীক্ষার হলে যারা দিবে সেটাতে খুব ভালো ভালো মান চলে আসবে। হ্যাঁ এই যে এই ফরম্যাটটাকে ইন্টিগ্রেশন করার সময় মনে রাখবা, এই জেটের সহগকে 1 বানাবা। হ্যাঁ এখানে যা থাকবে সেটা কমন নিবা, এটা এখানে যা থাকবে সেটা কমন নিবা, কারণ ওটা থাকলে কিন্তু পরে রুট টুট চলে আসবে, বহুত ঝামেলা করবে। ঠিক আছে, এখানে সবসময় 1 বানানোর ট্রাই করবা। আচ্ছা এটা কি ক্লিয়ার কিনা বলো? এখন আমি আসি যে ঝামেলাটা কোথায়। এখন একটু তোমরা আমাকে কতগুলো কোশ্চেনের অ্যান্সার দিবা। আমি এখন 3টা অঙ্ক লিখবো। দেখো আমি কি করলাম, dx দিলাম উপরে, আমি এখানে 3 + 4 sin দিলাম, এটার মতোই দিলাম 3 + 4 sin x দিলাম, কিন্তু একটা কাজ করে দিলাম, উপরে একটা cos দিয়ে দিলাম। তাহলে কি আমরা অঙ্কটা করতে পারবো না? জি ভাইয়া।
কি করবো এই অঙ্কে বলো তো দেখি? সাইনকে ধরে sin x কে z ধরবো। এখানে কিন্তু সাইনকে ধরলেও পারি, পুরোটাকে ধরলেও পারি, এগুলো কনস্ট্যান্ট কোনো ব্যাপার না। আমরা শুধু সাইনকে জেড ধরবো, তাহলে আমরা cos x dx পেয়ে যাব। ওকে, ডান। এখন কথা হলো যে ভাইয়া আমার নিচে 3 + 4 sin x নাই, মানে উপরে cos x টা দিল না, তারা শুধু dx দিল। কিন্তু এই 3 আর 4 যে কনস্ট্যান্ট ছিল, এই কনস্ট্যান্টের মান তারা দিল 1 করে করে, তাহলে 1 প্লাস সাইন। এখন আমরা কি করব বলো? সুন্দর, এটা আমরা ফার্স্টে করে আসছি, হ্যাঁ, টাইপ 1 এ করে আসছি। এটা টাইপ 1 এ কি করে আসছি? নিচে যদি 1 প্লাস সাইন 1 মাইনাস সাইন থাকে, তাহলে কি করি আমরা? নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করি, নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ, মনে পড়ে? নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করি। আজকের ক্লাসেরই টাইপ 1 এ আমরা দেখে আসছি, নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ। অর্থাৎ এখানে কি দ্বারা গুণ করতে হবে? তাইলে এখানে গুণ করতে হবে 1 মাইনাস সাইন, নিচে প্লাস ছিল, তাহলে এটার অনুবন্ধী হচ্ছে মাইনাস, 1 মাইনাস সাইন এক্স দ্বারা উপরে নিচে গুণ করতে হবে। ক্লিয়ার কিনা বলো? এটা ক্লিয়ার কিনা এটা বলো? ক্লিয়ার ভাই। কিন্তু যদি আমার এখন কথা হচ্ছে যে এখানে এখানে এটা কেন করতে পারলাম? এই এ আর বি কনস্ট্যান্টের মান 1 দিছিল এই জন্য। কিন্তু কথা হলো না, এ আর বি কনস্ট্যান্টের মান তারা 1 দিল না, আমাকে তারা 3 + 4 sin x দিল। কিন্তু উপরে কোনো আগেরটার মতো যেমন উপরে cos দিছিল, সরি, উপরে যেমন আগেরটার মতো আমাদেরকে তারা cos দিছিল, এটা কিন্তু এখন আর cos তারা দিবে না। এখন তারা দিবে কি? এখানে শুধু sin dx দিল। তখন আমি কি করব বলো? এখন আমি কি করতে পারি? এখন দেখো নিচে 1 to 1 নাই, এই দুটো 1 হলে এটা করতাম, উপরে একটা cos থাকলে এটা করতাম, কিন্তু যেহেতু কিছু দেওয়া নাই, তাইলে একটু আগে যে টাইপটা আমরা দেখলাম সেই টাইপটা এখানে ইউজ করতে tan হবে। এর সূত্র বসাবো। হ্যাঁ, sin x এর পরিবর্তে লিখতে হবে 2 tan x/2 ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার x/2। অঙ্কের চেঞ্জ গুলো তোমাকে ধরা শিখতে হবে, টাইপ গুলো তোমাকে শিখতে হবে। দেখো, শুধু কনস্ট্যান্ট চেঞ্জ করে দিলেই একটা অঙ্ক কত বড় হয়ে যায়। আমার কথা কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। তোমরা কি আসলে ধরতে পারছো আমি তোমাদেরকে যা বুঝাইতে চাচ্ছি? মানে বুঝানোর জায়গাটা কি ধরতে পারছো তোমরা? হ্যাঁ ভাইয়া। ওকে ওকে, শুধু দেখো কনস্ট্যান্ট চেঞ্জ করে দিলে অঙ্কগুলো আমার বিভিন্ন রকম হয়ে যাচ্ছে। সুন্দর, এই টাইপটা খুব ভালো করে দেখবা। বুয়েট পরীক্ষায় কিন্তু এই যে এই পরের সবার লাস্টে যে অঙ্কটা করলাম না আমি, এই যে এই অঙ্কটা, এই টাইপের অঙ্ক কিন্তু বুয়েট পরীক্ষাতে খুব বেশি আসে। বুয়েট পরীক্ষায় এই টাইপের অঙ্কটা খুব বেশি আসে। কথা কি বোঝা গেল? ওকে, তো এই টাইপের অঙ্কগুলো তোমরা আগে থেকে শিখে রাখতেছো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা আগে থেকে শিখে রাখতেছো, যখন এই তোমাদেরকে যখন তোমরা যখন ভর্তি পরীক্ষায় যাবা, হ্যাঁ, ভর্তি পরীক্ষার সময় গেলে তোমাকে এগুলো এরকম করেই শিখাবে অ্যাডমিশনের কোচিং এ। তো তখন শিখাবে, তোমার কাছে মনে হবে বাপরে বাপ এত কঠিন, কিন্তু সেই জিনিসগুলো তুমি আগে থেকেই যদি শিখে ফেলো, এখন থেকেই যদি একবার দুইবার করে শিখে ফেলো, তখন যায় বাচ্চা মনে হবে, তখন মনে হবে আরে ধুর। এখন তোমার কাছে যোগ বিয়োগ অঙ্ক কেমন লাগে বলো? বা ত্রিকোণমিতি সাইন tan x = যে সাইন বাই কজ, এটা শুনতে কেমন লাগে? বাচ্চা লাগে না? ওই ভর্তি পরীক্ষার সময় যে তাই লাগবে। এই অঙ্কগুলো তোমার কাছে মনে হবে আরে ধুর, এগুলো তো করে আসছি। এই জন্যই আমার কথা হচ্ছে ইন্টারমিডিয়েট থেকেই তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যারা আসো, ইন্টার থেকেই এমন ভাবে পড়া উচিত, প্রিপারেশন একদম মনে করো যে ভর্তি পরীক্ষার মতো করে প্রিপারেশন নিয়ে নেওয়া উচিত, আমার কাছে যেটা মনে হয়, এটা আমি ফিল করি। তো সেভাবেই পড়ালেখা করবা, কারণ ওই অ্যাডমিশনের সময় যায় আলটিমেটলি ওই জিনিসগুলোই তোমাকে পড়াবে। দেখবা কি ওই জিনিসগুলো একটু বেসিক ধরে ধরে বা শর্টকাট দেখে দেখে পড়াবে। তো তুমি যদি ফার্স্টে থেকে বেসিক ধরে ধরে শর্টকাট লং কাট দুটো জেনেই আলটিমেটলি আস্তে 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 আগাও, তাহলে কিন্তু শেষ হয়ে যাবে। তোমার কাছে মনে হয় যে ভাই এত পড়া কেমনে পড়বো, সিলেবাস কিন্তু আহামরি বড় না, হ্যাঁ, তোমাদের কাছে যেটা মনে হয় যে বড়, কিন্তু তুমি পড়া দেখো আলটিমেটলি বড় না। একটা তোমার 9-10 এর যখন অঙ্ক ছিল, তখন দেখা যেত যে একটা অধ্যায়ের মধ্যে 8টা 10টা টাইপের অঙ্ক, এবং এক টাইপের 1টা বা 2টা অঙ্ক। কিন্তু তুমি ইন্টারমিডিয়েটের বই খুলে দেখো, এক টাইপের 10-12টা অঙ্ক দিয়ে বসে রাখছে। তাহলে প্রতি টাইপের একটা করে অঙ্ক দিলে 10টা টাইপের 10টা অঙ্ক হয়, কিন্তু একটা টাইপের যদি 10টা করে দেয়, তাহলে 10টা টাইপের 100টা অঙ্ক। তাহলে তো অঙ্ক বেশি হবেই রে ভাই তোমার বইয়ে, বোঝো নাই? একটা টাইপের অনেকগুলো করে অঙ্ক দেয়া তোমার বইয়ে। তো এগুলা নিয়ে টেনশন করো না, পড়ালেখা করো। আলটিমেটলি যে খুব বেশি তোমাদের সিলেবাস তা কিন্তু না, পড়ালেখা করলে শেষ হয়ে যায়। সারা জীবন মানুষ শেষ করে আসছে, তোমরাও পারবা। ঠিক আছে, এত টেনশন নেওয়ার কিছু নাই। তো টাইপ ধরতে পারছো, এরপরে আমরা খুব মজার আরেকটা টাইপ করব। এটা টাইপের মধ্যে আমি এই যে স্কয়ার পাওয়ারের স্কয়ার গুলো আমরা ইন্টিগ্রেশন করে দেখাবো। হ্যাঁ, সাপোজ ধরো আমরা sin স্কয়ার x এর ইন্টিগ্রেশন গুলো করব, এগুলো আমি দেখে আসছি যদিও, তারপরে একটু ছোট করে করিয়ে দিই এগুলো। তারপরে দেখলাম হচ্ছে sec স্কয়ার, তারপরে cosec স্কয়ার, এগুলো ইউজ করে দেখো আমরা কত বড় বড় অঙ্ক করতে পারি। এগুলো আমরা একটু ছোট করে দেখব, তোমরা অনেকেই জানো এগুলোর অ্যান্সার, তারপরে একটু দেখো। এগুলো ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, এগুলো পরীক্ষায় আসে।
তাহলে বলো ফার্স্টের এটা কিভাবে ইন্টিগ্রেট করবা এটাকে? সাইন স্কয়ার এক্স কে কি ইন্টিগ্রেশন করা যায়? এটা কি ইন্টিগ্রেশন করা যায়? কথা বলে না। কিভাবে ইন্টিগ্রেশন করে এটাকে? ভাইয়া 2 দিয়ে গুণ করে আর হাফ নিয়ে। হ্যাঁ 2 নিতে হয়, হাফ নিতে হয়। তাহলে হাফ নিলাম, তাহলে এখানে থাকলো 2 সাইন স্কয়ারে মানে 1 মাইনাস cos 2x। দেখো অঙ্কটা হয়ে গেল। এখন আমরা ইজিলি এটাকে ইন্টিগ্রেশন করতে পারবো। হাফ চলে আসবে, আর 1 কে ইন্টিগ্রেশন করলে হয় x মাইনাস cos 2x কে করলে হয় sin 2x, আবার এই 2x কে পরে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2, তার উল্টা দা গুণ করতে হবে প্লাস c। এগুলো তোমরা জানো, সো আমি এগুলো একটু ফাস্ট করব। এটাও চলে আসবে হাফ 1 প্লাস cos 2x, তাহলে এটা আগেরটার মতোই, হ্যাঁ এটার মতো করে করে ফেলবা। ওকে, আর sec স্কয়ার x কে সরাসরি ইন্টিগ্রেশন করলে হয় আমরা জানি tan x প্লাস c, আর cos স্কয়ার x কে সরাসরি ইন্টিগ্রেশন করলে মাইনাস cot x প্লাস c। ঠিক কিনা বলো? tan স্কয়ার কে কেমনে ইন্টিগ্রেশন করে এটা একটু বলো আমাকে। sec square x minus 1 হ্যাঁ tan স্কয়ার কে আগে যেহেতু আমরা sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে কত হয় জানি, তাহলে tan স্কয়ার থেকে আমরা sec স্কয়ার x এ যাব, তারপরে অঙ্কটা আমরা করব। তাহলে sec স্কয়ার x মাইনাস 1, তাহলে sec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে হয় tan x মাইনাস x প্লাস c, অর্থাৎ tan স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে হয় tan x মাইনাস x। cot স্কয়ার কেও সিমিলারলি করব আমরা cosec স্কয়ার x কে কনভার্ট করে নিয়ে। তাহলে cosec স্কয়ার x কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cot x মাইনাস x প্লাস c। ক্লিয়ার কিনা? এই tan এরটা আর cot এরটা ভালো করে মনে রাখতে হবে, tan এরটা আর cot এরটা ভালো করে মনে রাখতে হবে। দেখো এখান থেকে আমি তোমাকে অঙ্ক দেই, কি কি ভাবে তারা অঙ্ক দিতে পারে। tan x বাই cot x, এটার অ্যান্সার কত হবে কেউ একটু বলে ফেলো। এটা ইন্টিগ্রেশন করলে কত হবে বলো? এটা মানে হ্যাঁ এটা মানে কিন্তু আসলে সুন্দর, এটা মানে কত tan, আর 1 বাই cot মানে কিন্তু আরেকটা tan, এটা মানে কিন্তু আসলে tan স্কয়ার। হ্যাঁ এই যে tan বাই cot মানে কিন্তু আলটিমেটলি tan স্কয়ার, তারপরে তো tan স্কয়ার ইন্টিগ্রেশন যেভাবে করে সেটা আমরা পারবো। এখন যদি আমি তোমাদেরকে এরকম একটা অঙ্ক দেই 1 মাইনাস 1 প্লাস cos 2x ডিভাইডেড বাই 1 মাইনাস cos 2x, তাহলে কি পারবা? এটা কিন্তু সিমিলার অঙ্ক, হ্যাঁ এটা একটু ভাঙবা। 1 প্লাস cos দেখলেই ফর্মুলা 1 প্লাস cos 2 মানে কত 2 cos স্কয়ার x ডিভাইডেড বাই কত 1 মাইনাস cos 2x মানে 2 sin স্কয়ার x। হ্যাঁ তাহলে দেখো cot স্কয়ার x তুমি পেয়ে গেলা। তাহলে cot স্কয়ার x এর ইন্টিগ্রেশন পরে করবা, cot স্কয়ার x এর ইন্টিগ্রেশন cosec স্কয়ারে নিয়ে করতে হয়, ভালো করে মনে রাখতে হবে। ওকে আচ্ছা, তাহলে পাওয়ার 2 গুলো আমরা শিখে ফেলাম। এখন আমরা যেটা করব পাওয়ার 3 তে আসবো। পাওয়ার 3 তো শুধু sin cos এর জন্য হলেই হয়, tan cot এর জন্য দরকার পড়ে না। তাহলে আমরা sin কিউব x এর ফর্মুলা ইন্টিগ্রেশন করব। এটা ইন্টিগ্রেশন আমি দুই ভাবে করতে পারি। দেখো দুই ভাব কি কি আমি একটু দেখাচ্ছি, তুমি একটু দেখো। একটা হচ্ছে সরাসরি ফর্মুলা, এই কিউবটা ঝামেলা করতেছে, হ্যাঁ ইন্টিগ্রেশনে পাওয়ার গুলো ঝামেলা করে। অ্যাঙ্গেল বাড়ুক, অ্যাঙ্গেল 2 3 4 5 হোক সমস্যা নাই, কিন্তু এই পাওয়ারটা ঝামেলা করে। এই পাওয়ার গুলোকে 1 পাওয়ার বানাইতে হবে। তাহলে sin কিউব x এর ফর্মুলা তুমি জানো মনে হয় 1/4 3 sin a মাইনাস sin 3a, তাই না? জানো তো এটা 3 sin a মাইনাস sin 3a, দেখি জানো সবাই? ওকে দেখো এখন কিন্তু ইজিলি ইন্টিগ্রেশন করতে পারবা। 1/4 তারপরে দেখো কত চলে আসবে 3 sin x কে ইন্টিগ্রেশন করলে হয় মাইনাস cos x, আবার মাইনাস sin x কে করলে হয় মাইনাস cos x, তাহলে চলে আসবে cos thrice x, পরে আবার এই 3x কে ডিফারেন্সিয়েশন করলে আসবে 3 তার উল্টা দ্বারা গুণ প্লাস c। ওকে এই অঙ্কটা আমরা আর একটা নিয়মে করতে পারি, সেটা কি দেখো। এই বিজোড় পাওয়ার থাকলেই ভাববা যে তোমার জন্য মানে খুব ভালো, সাইন কজের পাওয়ার বিজোড় থাকা মানে খুবই ভালো। কারণটা কি দেখো, আমার ছিল sin কিউব x, আমি এখন যেটা করব এখান থেকে একটাকে আমি সেপারেট করে ফেললাম, একটা 1 পাওয়ার বিশিষ্ট একটাকে আমি আলাদা করে ফেলবো, তারপরে বাকি যা থাকবে সেটা লিখে ফেলবো। যেহেতু আমার এখন dx এর সাথে, হ্যাঁ দেখো dx এর সাথে যেহেতু sin x গুণ আকারে আছে, তাহলে কাকে z ধরবো এখন বলে ফেলো তো? cos x। দেখো কত মজা। তাহলে cos কে যদি ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েশন করো তাহলে চলে আসে মাইনাস sin x dx। তাহলে এই মাইনাস sin x dx এর মান পেয়ে গেলা মাইনাস dz, এটার মান পেয়ে গেলা মাইনাস dz। কিন্তু ভাই z এ কনভার্ট করছো, এখানে তো আর কোনো x রাখা চলবে না, তাহলে এই sin স্কয়ার x কে লিখতে হবে এখন z এর সাপেক্ষে মানে cos x এর সাপেক্ষে। তাহলে sin স্কয়ার কে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার মানে 1 মাইনাস z স্কয়ার। দেখো এখন ইন্টিগ্রেশন করা যাবে কিনা, 1 মাইনাসটা সামনে চলে আসলো, 1 কে ইন্টিগ্রেশন করলে z আর z কে ইন্টিগ্রেশন করলে z কিউব বাই 3 প্লাস c। বলো হইলো কিনা z ইকুয়াল টু cos x? হয়েছে কিনা বলো? এখন মনে হতে পারে যে অঙ্ক তো ভাই দুইটা অ্যান্সার দুই ধরনের আসলো, এখানে অ্যান্সার আসবে কত দেখো বলি। z এর মান বসাইলে চলে আসবে cos x মাইনাস এটা চলে আসবে cos কিউব বাই 3, এটা আসবে। হ্যাঁ দুইটা অঙ্কের অ্যান্সার কিন্তু এখানেও দুই ধরনের চলে আসছে।
তো টেনশন নেওয়ার কিছু নেই, এখানে একটা থেকে একটা মিলানো যাবে। হ্যাঁ, এখানে cos কিউব x এর ফর্মুলা ফালাই দিবা, দেখবে এটা পেয়ে যাবা। হ্যাঁ, cos কিউব x এর ফর্মুলা অথবা এখানে cos 3x এর ফর্মুলা, যেটাই যে কোনো একটা ফালাবা, ফালাইলে দেখবে একটা থেকে আরেকটা পাবা। হ্যাঁ, ক্লিয়ার কিনা? এটা প্রথম দিন করাইছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, প্রথম হ্যাঁ, দিন 4 নম্বর লাইনটা কিভাবে হলো? এই লাইন থেকে এই লাইনটা, এই লাইন থেকে এই লাইন জি ভাইয়া। ইন্টিগ্রেশন, এই মাইনাস চিহ্নটা ছিল, এই মাইনাস চিহ্নটা আমি ফার্স্টে দিয়ে দিয়েছি, এই যে এখানে দিয়ে দিয়েছি, মাইনাস চিহ্নটা এখানে দিয়ে হ্যাঁ, দিয়েছি। বুঝতে পারছি ভাইয়া, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, এই টাইপটা কি প্রথম দিন দেখাইছি আমি? এই টাইপটা মনে হয় দেখাই নাই, শুধু একটা অঙ্ক দেখাইছি, শুধু ভাইয়া tan অঙ্ক করাইছিলেন হয়তো, সাইন কিউব এক্স এর অঙ্কটা। আচ্ছা সাইন কিউব এক্স এর অঙ্কটা করাইছিলাম, তবে একটা অঙ্ক করাইছি, বাট আজকে দেখো আমি আর এর পাওয়ারে আরো বাড়াবো। তাহলে সাইন কিউব থাকলে আমি এটাও করতে পারি, এটাও করতে পারি। হ্যাঁ, ফর্মুলা দিয়েও করতে পারি, অথবা মনে রাখবা বিজোড় পাওয়ার থাকলে আমার জন্য সুবিধা। হ্যাঁ, বিজোড় পাওয়ার থাকলে এখান থেকে একটা আলাদা করতে পারি, করে এখানে জোড় পাওয়ার নিতে পারি। তো জোড় পাওয়ার নিলে তো আমরা ভাঙাইতে পারি, জোড় পাওয়ার থেকে সাইন থেকে কজে যাওয়াই যায়। দেখো সাইন কিউব ছিল, তাহলে কস কিউবেরটা কি পারবা না? কস কিউবেরটা পারবা কিনা বলো? আচ্ছা, এটা করবা তুমি বাসায়। হ্যাঁ, এটা দুই ভাবে করবা, এইভাবে ওইভাবেও। বিজোড় পাওয়ার থাকলে সুবিধা খুব। এখন আসো পাওয়ার 4 এ, আমরা cos 4 দিলাম। ফার্স্টে এটা সূত্র দিয়ে ভাঙাবা। হ্যাঁ, এখানে তুমি সেপারেট করতে পারবা না, মানে একটা যেমন আমরা করছিলাম কি, একটা আলাদা করে নিছিলাম না, একটা আলাদা করে নিলে কি হয় এটা একটু আমি তোমাকে দেখাই, যে cos কিউব x আর এখানে থাকবে কত, তাহলে cos x। তাহলে দেখো তোমার কাছে মনে হচ্ছে যে ভাইয়া যেহেতু আমাদের dx এর সাথে cos x গুণ আকারে আছে, তাহলে আমরা সাইন ধরবো কাকে, z কে, মানে z কাকে ধরবো, sin x কে z ধরবো। তাহলে dz চলে আসবে কত, cos x dx। দেখো অসুবিধাটা কোথায়? তাহলে এই cos x dx এর মান dz বসাইলা, এখন এই cos কিউব x কে তো রাখা যাবে না, আমাকে কি করতে হবে, এটা সাইনে কনভার্ট করতে হবে। তাহলে cos কিউব থেকে কি সাইনে যাওয়া যায়? এই পাওয়ার বিজোড় থাকলে কি একটা থেকে একটাতে পার হওয়া যায়? যাওয়া যায় না। পাওয়ার যদি জোড় থাকতো তাইলে আমরা সাইন থেকে কজে যাইতে পারতাম। তো এইখানে যখন পাওয়ারটা জোড় থাকে তখন একটা আলাদা করে আমার কোনো লাভ নেই। আমার কথা কি ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো? জি ভাইয়া। পাওয়ার বিজোড় থাকলে আমরা আলাদা করব, পাওয়ার যোগ থাকলে আমরা আলাদা করব না। পাওয়ার জোড় থাকলে দেখো কিভাবে করবো, এটাকে ভাঙতে হবে, ছোট ছোট করে ভাঙতে হবে। এটাকে আমরা এটা লিখতে পারি কিনা বলো, cos স্কয়ার x তারপর হোল স্কয়ার, এটা লিখতে পারি কিনা বলবো ভাইয়া? হ্যাঁ অবশ্যই পারেন। তারপর আমরা কাজ করবো, এখানে একটা 2 দিব, তাহলে 2 cos স্কয়ার x, 2 দ্বারা গুণ করছি, মানে আসলে 2 এর উপর স্কয়ার 4 দ্বারা গুণ করা হয়েছে, তো 4 দ্বারা ভাগ করে দিব, তাহলে 1/4 চলে আসবে। আর এখানে 2 cos স্কয়ার x শুধু ভিতরেরটার ফর্মুলা। হ্যাঁ, 1 প্লাস cos 2x হোল স্কয়ার আসবে। তারপর আমরা কি করব, এখানে মানটা বসায় দেব, a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে কত, cos স্কয়ার টুয়াইস x, মানে পাওয়ার 1 এ আনতে হবে। হ্যাঁ, তোমার টার্গেট হচ্ছে এখানে পাওয়ার যাই থাকুক না কেন পাওয়ার 1 এ আনতে হবে। দেখো এখানে cos এর পাওয়ার 1 আসছে, কিন্তু এই cos এর পাওয়ার আবার 2 আসছে, তাহলে এখানে আবার ফর্মুলা ফেলতে হবে, এখানে আবার 2 দ্বারা গুণ করো, 2 দ্বারা ভাগ করো, কাজ শেষ। এখন ইন্টিগ্রেশন ইজিলি করতে পারবা। 1 প্লাস 2 cos 2x প্লাস হাফ, আবার এখানে 2 cos স্কয়ার x, x মানে কিন্তু এখানে টুয়াইস x। হ্যাঁ, 2 cos স্কয়ার x মানে কত, 1 প্লাস cos x, 1 প্লাস cos 2a মানে 4x হয়ে যাবে। বুঝছো কিনা এই লাইনটা বলো আমাকে? জি ভাইয়া। এখন কি এটার ইন্টিগ্রেশন করা যাবে না? এখন ইন্টিগ্রেশন করবা, 1 কে করলে হয় x, 2 cos 2x কে করলে হয় sin 2x/2 প্লাস হাফ, 1 কে করলে হয় x, cos 4x কে করলে হয় sin 4x/4 প্লাস c। ক্লিয়ার কিনা? 4টা কি করতে পারবো কিনা পাওয়ার আমরা বলো? জোর পাওয়ার থাকলে একটু সমস্যা, 4 পাওয়ারটা আমরা করতে পারলাম। এরপরে আমরা আসি 5 পাওয়ারে, cos বা sin এর পাওয়ার 5 দিলাম, sin এর পাওয়ার দিলাম 5। তো বিজোড় পাওয়ার দেখলে কোনো কথা হবে না। হ্যাঁ, বিজোড় পাওয়ার দেখলে আলাদা করে ফেলবে একটাকে, একটা আলাদা হয়ে যাবে এখানে, আর এইখানে থাকবে sin টু দি পাওয়ার 4। তারপরে যেহেতু dx এর সাথে এখানে sin গুণ আকারে আছে, তাহলে z ধরবো কাকে, cos কে, তাহলে dz কত চলে আসবে, cos x মানে কত, মাইনাস sin x dx। তাহলে এখানে দেখো কত চলে আসলো, এই sin x dx এর মান মাইনাস dz, আর এই সাইন কে তো আমি এভাবে রাখতে পারবো না, cos এ কনভার্ট করতে হবে z এ। তাহলে sin টু দি পাওয়ার 4 কে মনে হয় লেখা যায় 1 মাইনাস cos টু দি পাওয়ার 4, নাকি? এটা কি লেখা যাবে কিনা আমাকে কেউ একটু জানাও, এটা মানে এটা লেখা যাবে কিনা?
তুমি কি এটা লিখতে পারো কখনো sin টু দি পাওয়ার 4x কি লিখতে পারো যে 1 মাইনাস cos টু দি পাওয়ার 4 এটা কি লেখা যায়? এটা কিন্তু লেখা যায় না, এটাকে 4 কে কিন্তু লেখা যায় না, এটা লেখা যায় হচ্ছে স্কয়ার কে। তাহলে আমরা sin টু দি পাওয়ার 4 কে তাহলে কি করব, এখানে লিখবো হচ্ছে sin স্কয়ার x, তারপর স্কয়ার লিখবো, তারপর এই sin স্কয়ার x কে লিখবো 1 মাইনাস cos স্কয়ার, তারপর হোল স্কয়ার লিখবো। বুঝছো? cos এ কনভার্ট করার জন্য sin টু দি পাওয়ার 4 কে এভাবে ভাঙাইতে হবে। তার মানে আলটিমেটলি কত আসবে? 1 মাইনাস cos x, cos স্কয়ার x মানে z স্কয়ার, তারপর স্কয়ার আসবে। হ্যাঁ, এটাকে আমরা লিখবো z স্কয়ার তারপর স্কয়ার। বুঝছো কিনা বলো, এই লাইন থেকে এই লাইন বলো, বুঝছো কিনা? এই যে দেখো, এখন তারপরে ফর্মুলা ফালাই দিয়ে অঙ্ক শেষ। মাইনাস 1 কে ইন্টিগ্রেশন করলে z, মাইনাস 2 এটাকে ইন্টিগ্রেশন করলে z কিউব বাই 3, প্লাস এটা ইন্টিগ্রেশন করলে z টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস c, where z ইকুয়াল টু cos x। ক্লিয়ার কিনা বলো? 5 মানে বিজোড় পাওয়ার থাকলেই একটা আলাদা করে ফেলবা। হ্যাঁ, বিজোড় পাওয়ার থাকলেই একটা আলাদা করে ফেলবা, মনে থাকবে? ওকে, আজকে আর না, নেক্সট দিনে তাহলে। ত্রিকোণমিতি শেষ হলো না এখনো, ত্রিকোণমিতি আরো আমাদের বাকি, তো নেক্সট দিনে আমরা ইনশাআল্লাহ বাকিটা পড়বো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।